সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1384তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুরা। আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ শামীম হোসেনের জীবনের চরম শিক্ষণীয় এক প্রতারণামূলক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে মা মেয়ে দুজনার সর্বনাশ করে কাজের ছেলে। দেখেন, আমরা একটা কথা বলে থাকি, পয়সাওয়ালা মানুষ মানেই খারাপ। যাদের টাকা থাকে, বেশি টাকা থাকে, ওরাই খারাপ। এদের মতো খারাপ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কিন্তু আপনি খুব চিন্তা করে দেখেন, হজ করা, জাকাত দেওয়া, বড় কোনো ধর্মীয় কাজ করা, একটা মসজিদ নির্মাণ করা, সমস্ত ধর্মের বড় বড় কাজগুলো কিন্তু পয়সাওয়ালা লোকেরাই করে থাকে। টাকা থাকলেই যে একটা মানুষ খারাপ হয়ে যায় তা কিন্তু নয়। আর আমরা যাদেরকে গরিব বলি, টাকা পয়সা কম যাদের আছে, আমরা সবসময় বলি যে তারা খুব ভালো। তাদের প্রতি এক অন্যরকম সিম্প্রিতি আমাদের কাজ করে। প্রিয় বন্ধু, আপনি যখন রাত 12টা বাজে আপনার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আপনার বাজারে এসে নামবেন, তখন যদি একটা রিক্সা ড্রাইভার থাকে, সেই আপনার বাজার থেকে আপনার বাড়ি যেতে ভাড়া যদি হয় 50 টাকা, ওই রিক্সা ড্রাইভার আপনার কাছে রাত 2টা বাজে ভাড়া চাইবে কম করে হলেও 300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, কেন 50 টাকার ভাড়া 300 টাকা হলো? রাত দুপুর, তাই তো? হ্যাঁ, হতে পারে 50 টাকার ভাড়া না হয় 100 টাকা হতে পারে, কিন্তু সেটা কী করে 300 টাকা হয়ে গেল? সুযোগ পেলে আসলে কেউই ভালো না। বড় লোক বলেন বা গরিব বলেন, সবার মাঝে ভালো খারাপ মিশ্রিত আছে। আজকের এই গল্পটা প্রতিটা মানুষের এক সতর্কতার সংকেত হয়ে দাঁড়াবে। বন্ধুরা, গত কিছুদিন আগে আমি কাশ্মীরে ঘুরতে গিয়েছিলাম। আমি কোনো ট্রাভেল ব্লগার না, বাট কাশ্মীরের সৌন্দর্য আমাকে পাগল করেছে। তাই কাশ্মীরের ওই সৌন্দর্য আমি ভিডিও তৈরি করে, ভিডিও আকারে আপনাদেরকে দেখাতে চাই। আমি নতুন একটা ট্রাভেল চ্যানেল খুলেছি এবং আই বাটনে ক্লিক করলে আপনারা আমার চ্যানেল পেয়ে যাবেন। ওটা সাবস্ক্রাইব করে রাখলে ঠিক আজ রাত 10:30 আমি কাশ্মীরের সোনমার্গের একটা ভিডিও দিব। আমি নিশ্চিত করে বলতে পারি যে ভিডিও দেখার পরে আপনি চোখ বন্ধ করে স্বপ্নে কাশ্মীর সোনমার্গ থেকে ঘুরে চলে আসবেন। যাই হোক, আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত শামীম ভাইয়ের গল্পটা আপনার মুখ থেকে শুনুন এবং গল্প শেষে শামীম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আরেকটা কথা, আমার ওই ট্রাভেল ব্লগের আপনার চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকেও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন আর বড় 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আগে ভ্যান গাড়ি চালাতো, এটাই ছিল আমার বাবার পেশা। কিন্তু সেখান থেকে হঠাৎ করে এক বড়লোকের চোখ আমার বাবার উপরে পড়ে। আমার বাবার উপরে ওই বড়লোকের চোখ পড়ার পরে ওই বড়লোকের বাসায় আমার বাবা তখন কাজের উদ্দেশ্যে যায় এবং সেই বড়লোকের বাসায় কাজের মানুষ হিসাবে আমার আব্বা কাজ করত। আমার আব্বা দেখতে শুনতে খুব সুদর্শন ছিল, যথেষ্ট লম্বা, ফর্সা এবং খুবই দেখার মতো একটা মানুষ ছিল। আমার বাবা সে বাসায় যখন কাজ করত, দেখা যায় আমরা তখন অনেক ভালোভাবে জীবন কাটাতে শুরু করি, কারণ ওই বড়লোকের বাসায় আমার আব্বাকে অনেক বেশি বেতন দেওয়া হতো। সেই বেতনের টাকায় আমাদের পরিবারটা অনেক ভালোভাবে চলতো। আব্বার সেই বাসায় কাজ করা অবস্থায় আমার একেবারে বড় যে আপুটা আছে, আমার বড় আপুর তখন বিয়ে হয়ে যায়। এবং ওই বাসা থেকে ওনাদের যে ম্যাডাম আছে, ম্যাডামের নাম আপনার ফাহিমা ম্যাডাম। ওই ফাহিমা ম্যাডাম আমার বড় বোনের বিয়ের প্রায় সমস্ত খরচ বরচ উনি একাই বহন করে এবং উনি আমাদের পরিবারের সাথে খুবই একাত্মতা। আমাদের পরিবারের প্রতিটা মানুষের সাথে ওনাদের পারিবারিক একটা সম্পর্ক আছে। তাদের বাসায় যে কোনো ছোটোখাটো একটা অনুষ্ঠান হলেও আমাদেরকে ইনভাইট করা হতো, আমাদেরকে দাওয়াত দেওয়া হতো, আমরা সেই অনুষ্ঠানে যাইতাম। যার কারণে দেখা যায় ওই পরিবারের মানুষগুলোর সাথে আমাদের সম্পর্কটা খুবই মধুরভাবে কাটতে থাকে। আমি তখন খুবই ছোট, অনেক বড় না, তখন আমি আপনার ক্লাস 5 ক্লাস 4 পড়ি। ওইরকম একটা বয়সে আমার যতটুকু আধো মনে আছে আর কি, আমার বাবা হঠাৎ করে খুব বেশি টেনশানে পড়ে যায়। কেন এতটা টেনশানে পড়ে যায় এটা কিন্তু বুঝতাম না। ঘরে আসলে আব্বু কান্নাকাটি করতো,
হঠাৎ করে কেমন জানি একটু মনমরা হয়ে থাকতো। তা আমি আমার আব্বুকে অনেক বেশি ভালোবাসতাম। মানে আমরা যে 4 ভাই ছিলাম তাদের মাঝে আমি আব্বুকে সবচেয়ে বেশি ভালোবাসি। আব্বু আমার কাছে আমার ফ্রেন্ডের মতো। আব্বু আমার সাথে মানে সবসময় আমাকে সব জায়গায় নিয়ে যাইতো, এবং ঈদে চাঁদে বা বড় কোনো অনুষ্ঠানগুলোতে আমার আব্বা যদিও আমার ভাইদেরকে কিছু না দিত আমারে দিত। পরিবারের ছোট ছেলে হিসাবে আমি ছিলাম আমার আব্বার কলিজার টুকরা। অনেক ভালোবাসতো কিন্তু আমার আব্বা আমাকে। যাই হোক, এমন করেই যখন মোটামুটি আমি ওই বয়সে আসি সেই সময়টাতে দেখতে পেতাম আব্বু কেমন জানি একটা চিন্তার ভাঁজ আমার আব্বার কপালে পড়ে গেল। কেমন জানি কেমন একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকে, কারোর সাথে খুব বেশি একটা কথা বলে না, অলওয়েজই মন খারাপ করে থাকে। কেমন একটা পরিস্থিতি আমার আব্বার মাঝে দেখা দেয়। আমার সাথেও খুব বেশি একটা কথা বলে না। আমি যদি কথা বলতে যাই আব্বু আমাকে উল্টে ইগনোর করে, আমার সাথে কথা বলতে চায় না। মা বলে, তোর বাবার সাথে কি বেশি কথা বলিস না, তোর আব্বার মন ভালো নাই। তো কেন আব্বার মন ভালো নাই সেটা কিন্তু বুঝতাম না। এভাবে কিছুদিন পরে আমি হঠাৎ করে জানতে পারি আমার আব্বা হসপিটালে। তো আব্বু হসপিটালে, ছোট মানুষ ছিলাম, লজ্জার কথা তাও কি বলবো, আমি জানতে পারি যে আমার আব্বার যৌনাঙ্গ কেটে ফেলা হয় ওই বাসায়। যে বাসায় আমার আব্বা চাকরি করতো ওই বাসায় আমার আব্বার সাথে এই ধরনের কাজ করা হয়। এবং এটা জানার পরে আমরা তখন খুবভাবে মর্মাহত হই। এবং মর্মাহত হই তখন মোটামুটি আমি যতটুকু বুঝি আর কি। অনেকেই বলে আমার বাবা নাকি ওই বাসার ম্যাডামের সাথে খারাপ কাজ করছে, বা ওই বাসার কারো না কারোর সাথে আমার আব্বা খারাপ কোনো কাজ করছে, এই জন্য আমার আব্বাকে এরকম শাস্তি দিছে। এরকম কথাবার্তা আমরা শুনতে পাই। তো আমি যাইতাম আব্বার কাছে, আব্বার গিয়ে বলতাম, আব্বা তুমি কি করছো, কেন তোমারে হসপিটালে পাঠাইছে। আব্বা খুবই লজ্জা পাইতো। এবং আমার আব্বার এই ঘটনা ঘটার পরে আমার বড় বোনের শ্বশুরবাড়িতে তখন বিষয়টা জানাজানি হয়ে যায় যে আমার আব্বা বড় লোকের বাসায় খারাপ কাজ করতে গিয়ে ধরা খাইছে, আব্বুর এমন সর্বনাশ করে দিছে। এটা জানার পরে আমার বড় বোন জামাই তখন আমার বড় আপুকে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। মানে উনি আর আমার বড় বোনকে নিয়ে সংসার করবে না, যার বাবা এরকম দুর্চরিত্রা, এরকম খারাপ কাজ করছে, তার মেয়েকে নিয়ে আমার ওই দুলাভাইয়ের সংসার করবে না। যার কারণে আমার বড় আপুকেও তখন আমাদের বাড়িতে পাঠিয়ে দিছে। আব্বুর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ছিল। মানে আমরা কিন্তু অতগুলো টাকা পাইতাম না, আমরা খুবই গরিব ছিলাম। আব্বু ওই বাসায় চাকরি করে মানে যা কয়েক টাকা পাইতো তা দিয়ে আমরা খুব কষ্ট করে চলতাম। মানে অতটা ভালোভাবে চলাফেরা করতে পারতাম না। তার উপরে আব্বা এইভাবে অসুস্থ হয়ে গেল, এবং আমরা যে গ্রামবাসীর কাছে বা আত্মীয় স্বজনের কাছে টাকা চাইবো তেমনও তো মুখ নাই। এইরকম একটা খারাপ কাজ আমার আব্বার সাথে ঘটে গেল। এখন আমরা টাকা চাইবো বা কেমনে? আমাদের নিজেদের তো একটা মানে কেমনে বলবো যে আমার আব্বা হসপিটালে, কেন হসপিটালে গেছে, এইরকম একটা কাজে আমরা কারো কাছে টাকা চাইতে পারিনি। তো একদিন হলো কি, হসপিটালে আমার আব্বা শুয়ে আছে। তা আমি ওই দিন বিকেল বলতে সন্ধ্যার পরে, আমার যতটুকু আধো আধো মনে আছে, আমি আমার বড় আপু আর আমার বড় ভাইয়া হচ্ছে আব্বাকে দেখার জন্য হসপিটালে গেছিলাম। তো ওই দিন আম্মা কী করলো, পুঁটি মাছের ঝোল রান্না করছে। তে আমার আব্বারে নিয়ে পুঁটি মাছ ঝোল ভাত দেওয়া হলো। আব্বু খাইলো। খাওয়ার পর ওই দিন আব্বু অনেক খাবার খাইছে। খাবার খাইয়া আব্বা তখন বলতেছে যে, শামীম তুই আমার সাথে থাক, আর আমার বড় বোনেরে আর আমার বড় ভাইরে বললো তোরা চলে যা। তো হসপিটালের রুমটা অনেক ছোট ছিল। আমার আব্বা কিন্তু হাঁটাচলা করতে পারতো, মানে বাইরে টাইরে যেতে পারতো, হাঁটতে পারতো, কিন্তু মানে আব্বুর মানে হসপিটালে থাকতে হয় আর কি, সরকারি হসপিটাল। তো এই অবস্থার মধ্যে আমরা কিন্তু আব্বুকে কোনো বেসরকারি হসপিটালও নিতে পারি নাই, বা বাংলাদেশের বাইরে মানে ভালো কোনো দেশেও নিয়ে আব্বুর ট্রিটমেন্ট আমরা করতে পারি নাই। অ্যান্ড কীভাবে করবো বলেন, আমাদের তো ওরকম টাকা পয়সা নাই। এরপরে আমার বড় আপু আর আমার বড় ভাইয়া তখন চলে গেছে, আমি আর আব্বু তখন শুয়ে আছি। আমার খুব মনে আছে আব্বু আমাকে জড়িয়ে ধরে মানে কেমন করে খুপিয়ে কাঁদতেছিল। তাই আমি বলি, আব্বু কাঁদতেছো কেন, মানে কান্না কেন করতেছো? আমার আব্বা আমারে বলে, তুই যখন বড় হবি তখন আমাকে খুব ঘৃণা করবি তাই না? এরকম করে কান্না করতে করতে বলে। আমি বললাম আব্বু আমি তোমাকে কেন ঘৃণা করবো, আমি তোমার অনেক ভালোবাসি, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার আব্বা বলে, না রে, আমার কারণে তোর বড় আপুর সংসারটা ভেঙে গেল, তোর বড় আপু বাড়িতে চলে আসছে, আমার কারণে তোরা সমাজে মুখ দেখাইতে পারিস না। একটা সময় তুই যখন বড় হবি তখন আমারে গালি দিবি, তুইও কি ভাবিস বাবা খারাপ কাজ করেছি? তা আমার তো তখন বয়স অনেক কম, আমি তো বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, মানে কোনটা কি তা তো আর আমি জানি না। আমি আব্বারে বললাম, আব্বা আমি তো আসলে বুঝি না যে কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো তো আমি বুঝি না, তুমি কি করছো? আমার আব্বা বলে, আমি কি করেছি তা আমি নিজেও জানি না রে বাজান। আমি বললাম, কি বললা, তুমি জানো না? আমার আব্বা বলে, আমি পরিস্থিতির শিকার, আমি গরিব, এটাই আমার অপরাধ, অন্যের দোষ
আমার কাঁধের উপর দিয়ে আমাকে তোদের কাছে এভাবে ছোট করেছে। বাজান রে, তুই যদি বড় হোস আমার উপরে রাগ অভিমান রাখিস না বাবা। আমি যদি মরেও যাই তুই আমারে মাফ করে দিস, আমি তোর অনেক বেশি ভালোবাসি। আমি আব্বুর মুখের দিকে তাকিয়ে আছি, কেমন করে যে আব্বু কথাগুলো বলল, চোখের পানিগুলো তখন টলমল করে মাটিতে পড়তেছে। আমি আব্বুর দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করতেছি, আমার বাজানের এমন পরিস্থিতি কী করলো, আল্লাহ তার বিচার করুক। বাবার কোলে আমি তখন ঘুমিয়ে পড়েছি। বাবার কোলে ঘুমিয়ে পড়েছি, আর কোনো কিছু আমার মনে নাই। ঠিক একটা সময় হঠাৎ করে কিছু মহিলা এসা আমার ঘুমের মধ্যে ডাকতে শুরু করে। আমি তো আব্বার সাথে একই খাটে ঘুমাইছি হসপিটালের বেডে। ডাইকা বলতেছে, ওই বেটা উঠ উঠ, তোর মা বাবার তোর মায়ের খবর দে। আমি বললাম, আমার মায়ের খবর দিব কে? আমার মায়ের খবর দেবো কে? কী দিছে? বলো, তোর বাপে তো ফাঁসি দিছে। আমি বললাম, মানে আমার আব্বা ফাঁসি দিছে মানে কী হয়েছে আমার আব্বার? পরে বলো, ওই দেখ দেখ তাড়াতাড়ি আয়। আমি তখন ওই হসপিটালের বেড থেকে নাইমে, তখন প্রায় শেষ রাত আর কি, দৌড়ে গেলাম। হসপিটালের পিছনে একটা কাঁঠাল গাছ আছে, অনেক বড় কাঁঠাল গাছ। আব্বু কই জেনে রশি পাইছে, কোত্থেকে কী করছে, ওখানে কিন্তু দারোয়ানও আছে ওই সাইডটাতে। দারোয়ানরাও কি দেখে নাই? আমার আব্বা শেষ রাতে ওখানে গিয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। আব্বুর মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়ি। সকালবেলা আমার পরিবারের মানুষরা আসে, তখন আমার আব্বুকে হসপিটাল থেকে আপনার ওখানেই পোস্টমর্টমের ব্যবস্থা করে পুলিশিভাবে, এবং সেখান থেকে আমার আব্বার ময়নাতদন্ত করা হয়। এবং প্রায় ওই দিন সন্ধ্যার পরে আমার আব্বার লাশ আমাদের বাড়িতে প্রেরণ করা হয়। তা আব্বা লাশ যখন পাঠায়, একে তো আমার আব্বা গ্রামের সবাই বলতেছে যে আমার আব্বা এরকম একটা জঘন্য কাজ করছে, অনেক বড় পাপ করছে, আমার আব্বার মুখ দেখাই যাবে না। তার উপর আবার আমার আব্বা আত্মহত্যা করছে। আমার আব্বা ডবল পাপে পাপিষ্ট। সুতরাং আমার আব্বার কবরে কেউ মাটি দিতে আসবে না, আমার আব্বার কবরে কেউ মাটি দিবে না। সেই স্মৃতি, সেই মেমোরি জীবনে কোনো দিন আমি ভুলতে পারবো না। আজও যখন চোখটা বন্ধ করি আমার সেই কথাগুলো মনে হয়। আমি, আমার বোনেরা, আমার বোন, আমার ভাইয়েরা, আমার মা, আমরা সবাই মিলে মানুষের বাড়ি বাড়ি যাইতাম। আমার আব্বার লাশটা আনছে, লাশটারে দাফন করবেন, আপনারা আসেন না, কেউ আসেন। কবর খোঁড়ার জন্য লোকদের কাছে যাইতাম, আসেন কবর খুঁড়ে দেন, আমার আব্বাকে আমরা দাফন করব। কিন্তু কেউ আর আমার আব্বার লাশ দেখার জন্য আসলো না। সবাই বলল আমার আব্বা পাপী, আমার আব্বার কবর খোঁড়া যাবে না, আমার আব্বাকে মাটি দেওয়া যাবে না। সবশেষ আমরা বোনেরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আব্বার লাশ, আমার বোন, ভাইয়েরা, আমার মা, আমরা মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একাই বাবার লাশ দাফন করব। রাত 9:30 কি 10টা বাজে। সেই সময় আমরা কোদাল, তারপর সব কিছু নিয়ে কবরস্থানে গেলাম। কবরস্থানটা ছিল আমাদের গ্রামের সব মানুষকে ওই কবরে দাফন করা হতো। পুকুর পাড়ে কবরস্থানে যখন আমার মা আর আমার বড় বোন মিলে কবর খুঁড়তেছিল, হঠাৎ করে গ্রামের অনেকগুলো মানুষ কবরস্থানে চলে আসলো। এসে আমাদেরকে বললো, খবরদার। আমার আব্বার নাম ছিল শহীদুল ইসলাম, বলে শহীদের লাশ এখানে মাটি দেওয়া যাবে না। আমরা বললাম, কেন? আমার আব্বার লাশ কেন মাটি দেওয়া যাবে না? বলে, একে তো তোর আব্বা এরকম খারাপ কাজ করছে, তার উপরে সে আবার ফাঁসি দিয়েছে, ওর কবরে আজাব হবে, আর ওর কবরে আজাব হলে পরে এখানে যে ভালো মানুষগুলো ঘুমিয়ে আছে তাদের কষ্ট হবে, তোর বাবার এখানে দাফন করা যাবে না। আমরা তখন বললাম, আমাদের তো ঘরভিটা ছাড়া আর কোনো জায়গাই নেই, আমাদের তো শুধুমাত্র ঘরভিটাটাই আছে, এখন আমাদের তো বাইরে কোনো জায়গা নেই, আমরা বাবার লাশ কোথায় দাফন করব? এখানে একজন বলতেছে, তোর বাবার লাশ পায়ের মধ্যে ইট বাইদা ফুকুরে ফালাই দে, মাছে খেয়ে ফেলবে। আমার বড় বোন তখন ওই লোকটার মুখের দিকে তাকিয়ে আছে। বড় ভাই একরকম খেপেই গেল। আমার মা আমার বড় ভাইকে ঠান্ডা করলো, বলল, শান্ত হ, মাথা গরম করলে হবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমার মা বলল, তাহলে কি আপনারা এই কবরস্থানে আমার স্বামীর লাশ দাফন করতে দিবেন না? এক বাক্যে তারা বলে বসলো যে না, এই কবরস্থানে আমরা দিব না যে তোমার স্বামীর লাশ দাফন করতে, শহীদুলের লাশ এখানে দাফন করা যাবে না। পরে আমরা আর বাবার লাশ ওখানে দাফন করতে পারলাম না। আমরা আবারও পুনরায় বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসার পরে চিন্তা করতেছি, একে তো ধরেন আব্বুর পোস্টমর্টম হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, এখন কি করব? ধরেন আপনার লাশও তো নষ্ট হয়ে যাবে, লাশও তো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। মা কান্না করতেছে, ভাইয়েরা কান্না করতেছে, আমার বোনও কান্না করতেছে। হঠাৎ করে মা সিদ্ধান্ত নিল, আমরা ঘরের মধ্যে তোর বাবার লাশ দাফন করব। আমাদের যে ঘর আছে, আমাদের ঘরে তো 2টা রুম আছে, একটা রুমের ভিতরে আমরা তোর বাবার লাশ দাফন করব। কি নির্মম কথা, আমি আসলে বলে বোঝাতে পারবো না। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল বাইরে,
আমরা তখন যে রুমের ভিতর আমরা বোনেরা আমরা ভাইরা সবাই ঘুমাইতাম, ওই রুমের মধ্যে তখন আমার আব্বার কবর করা হয়। আমার মা, আমার বড় বোন, আমার ভাইয়া মিলে আব্বার কবর করে আমার মনে আছে, এবং সেই কবরে আমার আব্বার লাশ দাফন করা হয়। সাদা কাফনের কাপড় কেনার মতো টাকা আমাদের কাছে ছিল না। আমার মায়ের একটা কাপড়ে আমার বাবাকে পেঁচিয়ে তারপরে আমার আব্বার লাশটা মাটিতে নেওয়া হয়, কবরে নেওয়া হয়, দাফন করা হয়। আমাদের কোনো বাঁশ ছিল না, মানে আমাদের কারো মুড়া থেকে কেউ আমাদেরকে বাঁশ কাটতে দেয়নি। আমাদের একটা চৌকি ছিল, সেই চৌকিটা ভাইঙা চৌকির যে কাঠগুলো ছিল সেই কাঠগুলো উপরে দিয়া তারপরে আমরা আব্বুর লাশ মাটি দিছি। কেমন কবরে আমার আব্বাকে দাফন করেছি তা মনে হয় ইতিহাসের খাতায় সারা জীবন লেখা থাকবে। আব্বুর এই মৃত্যুর পরে এক রুমের ভিতরে আব্বু থাকতো কবরে, অন্য রুমের ভিতরে আমরা ভাই বোনেরা, বোন ভাই, আমার মা, আমরা সবাই ঘুমাইতাম। পরিবারে যে কী পরিমাণের অভাব ছিল ভাই আপনাকে বুঝাতে পারবো না। 3 বেলা খাবার খেতে পারতাম না। আমার বোনটার সংসারটা ভেঙে গেল। আমার বোন জামাই আমার বোনকে কাবিনের টাকাও দিল না। আমার বোন কারো কাছে কোনো বিচারও পাইল না। গ্রামের মানুষ আমার বোনের দিকে খারাপভাবে ইঙ্গিত করে, খারাপ কথা বলে। আমার মা কোথাও কাজে যেতে পারে না। বড় ভাইয়া, আমার মেজো ভাইয়া, তারা এখানে সেখানে টুকিটাকি কাজ করে তা দিয়ে খাওয়ায়। এভাবে অনেকগুলো দিন কেটে গেল। হঠাৎ করে একটা সময় আমার নানুর বাড়ির অবস্থা অতটা ভালো ছিল না, খুব খারাপ ছিল। আমার নানা ভাই বলল তার একটা পরিচিত এতিমখানা আছে। আমার মায়েরে বললো একটা কাজ কর, শামীম তো দেখতে শুনতে অনেকটা সুন্দর আছে, ভালো আছে, ওরে আমি এতিমখানায় দিয়ে দিই, আমার কাছে দিয়ে দে। আমি বলবো ওর বাবা মা দুজনেই মারা গেছে, ওর বাপ মা কেউ নেই, ওর দেখাশোনা করার মতো কেউ নেই। এই বলে আমাদের এলাকায় একটি এতিমখানা আছে, এলাকায় বলতে আমাদের এলাকা থেকে দূরেই পরিচিত একটি এতিমখানা আছে, ওই এতিমখানায় আমি শামীমরে দিয়ে আসি। আমার মা তখন নানা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, অনেক ছোট মানুষ আমি তখন আমার মা বলতেছে যাবি তো নানা ভাইয়ের সাথে এতিমখানায়? আমি বললাম আমি তো চিনি না, আমি কেমনে যাব? আমার নানা ভাই বলে আমি তোরে নিয়ে যাব। আমি বললাম না, আমি মারে ছাইরা, আমার বড় বোনের ছাইরা, বড় ভাইয়াদেরকে ছাইরা আমি যাব না। আমার নানা ভাই বলতেছে আমার সাথে চল, এখানে খাবার পাস না, খাইতে পাস না, কতটা কষ্টে আছিস, তোরে আমি যেখানে নিয়ে যাব ওখানে বরপেট খাবার দিবে, তোর খাবারের কোনো কষ্ট হবে না, তুই 3 বেলা বরপেট ভাত খাইতে পারবি, তোর যা যা দরকার হয় সবই ওখানে আছে, চল না আমার সাথে চল ভাই। আমি বললাম না, আমি যাব না, আমি কান্না করতেছি, আমি যাব না। নানাভাই সারাটা দিন চেষ্টা করলো আমার নেওয়ার জন্য, কিন্তু নিতে পারলো না। রাতের বেলায় নানাভাই থেকে গেল। বিশ্বাস করবেন, মধ্যরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতেছি চারদিকে অন্ধকার। আমি আমার নানাভাইয়ের কোলে, ওই নানাভাইরে বলতেছি আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু ছোটো না। আমার নানাভাই আমার কাঁধে করে ঘুমের মধ্যে নিয়ে চলে গেছে। আমি নানাভাইরে বলতেছি নানাভাই আমি মার কাছে যাব। আমার বলে আরেকটা কথা বললে তোর এখানে খালে ফেলে দিব, তোর বাবারে যেরকম মাটি দিয়ে দিছি তোর ওরকম মাটি দিয়ে দিব, তুই ওরকম মরে যাবি, তোরে মাটি দিয়ে দিব। আমার এরকম ভয় দেখাইতে থাকে। আমি ভয় পাওয়ার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আমি আপনার সাথেই যাব, আমি মার কাছে যাব না। পরে নানাভাই আমাকে নিয়ে গেল, তাদের বাড়িতে নিল, এবং পরের দিন সকাল 10টার দিকে আমাকে নিয়ে অনেক দূরে আমাকে সাইকেলের পিছনে বসাইলো। আমি সাইকেলের পিছনে বসলাম। নানাভাই সাইকেল চালিয়ে চালিয়ে অনেক দূরের একটা এতিমখানা আমাকে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে বলতেছে শোন, খবরদার, তোর মা যে বেঁচে আছে এটা কিন্তু বলবি না। হুজুরা যদি জিজ্ঞেস করে তুই বলবি তোর বাবা মা দুজনেই মরে গেছে, তোর কেউ নেই, এইটা বলবি, এইটা বলবি তো? আমি বললাম এইটা বললে কি হবে নানা ভাই? আমার নানা ভাই বলে এটা বললি তোরে ওখানে থাকতে দিবে, খাইতে দিবে, ওখানে তুই অনেক ভালো থাকবি, এইটা বলবি কিন্তু, হ্যাঁ? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এইটাই বলবো। পরে আমি আর নানা ভাই তখন ওই এতিমখানায় গিয়ে পৌঁছাইলাম, এবং এতিমখানায় যাওয়ার পরে এতিমখানার যিনি হুজুর ছিলেন, হুজুরের সাথে আমার নানা ভাই কথা বললো। তো আমার বাবা মায়ের নাম জিজ্ঞেস করলো, এরা কি বেঁচে আছে জিজ্ঞেস করছে। আমি বলছি না, মরে গেছে, বাবাও মরে গেছে, মাও মরে গেছে। এরপরে এতিমখানা আমাকে থাকতে দিল। এতিমখানার জীবনের বর্ণনা দিলে হয়তো আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। কত যে কষ্টে এতিমখানার আমার দিনগুলো কাটে। আমার কথা বললে ভুল হবে, যারা এতিমখানায় থাকে এদের প্রত্যেকের দিন যে কেমন করে কাটে রে ভাই, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন একটা অবস্থা, আমরা আমাদেরকে সকালবেলা পাঠাই দিত, ধরেন ফজরের নামাজ পড়ার পরে আলু ফুটলে আমাদেরকে বিভিন্ন বাজারে পাঠাই দিত। 5 জনকে এই বাজারে, 5 জনকে ওই বাজারে, এরকম করে বিভিন্ন বাজারে পাঠাই দিত।
আমরা 10টা 11টা 12টা দুপুর পর্যন্ত আমরা টাকা কালেকশন করতাম। কত টাকা কালেকশন করতাম আপনাকে বলে বোঝাতে পারবো না। এই সব টাকা নিয়ে মাদ্রাসার হুজুরকে দিতাম, আর মাদ্রাসার হুজুরের এই টাকাগুলো মাদ্রাসার যিনি মালিক মানে যিনি মাদ্রাসার মালিক ওনাকেই দিয়ে দিত। উনি টাকাগুলো নিয়ে চলে যেত। আমরা যেই টাকা কালেকশন করে আনতাম, আমরা প্রতি বেলায় যদি গরুর মাংস দিয়েও ভাত খাইতাম রে ভাই, আমাদের ওই টাকা শেষ হইতো না। কিন্তু বিশ্বাস করেন, গরুর মাংসের ঘ্রাণও কখনো পাইতাম না। সবচেয়ে ভালো খাবার হতো কি জানেন? মশারির ডাল। মশারির ডাল যেদিন রান্না করতো ওই দিন ধরেন আমাদের জন্য গরুর মাংস। আর 3 বেলায় ঢাল আলুর ভর্তা। মাঝে মাঝে বিভিন্ন ধরেন জিয়াপতের অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান বা গিয়ে নিয়ত করছে এতিমখানায় খাবার পাঠাবে, ওই রকম খাবারগুলো যখন আসতো তখন আমরা ভালো খাবার পাইতাম। আবার এরকমও হইতো মাঝে মাঝে ধরেন আপনার খাবার পাঠাই দিত, অনেকেই বক্স করে করে খাবার পাঠাই দিত মাদ্রাসায়। তা আমাদের হুজুরে কিন্তু আমাদেরকে এগুলো খাইতে দিত না। কি বলবে, এগুলো বলতে গেলে হয়তো হুজুরদের ছোট করা হবে, তাই আমি আর নাই বলি। এরকম করিয়ে মাদ্রাসায় তখন আমার দিনগুলো কাটতে থাকে। আমি মোটামুটি অনেকটা বড় হয়ে যাই, তখন প্রায় আমার বয়স প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। তখন আমি এতিমখানায় আছি। 9-10 বছরের কাছাকাছি, 10-12 বছর হবে ওই বয়সে। তো এতিমখানার সামনে একটা কবরস্থান আছে এতিমখানার সামনে। তা আমি মাঝে মাঝে করে কি ওই কবরস্থানে গিয়ে বসে থাকি। মন খারাপ থাকে, ভালো লাগে না। আর বহু বছর হয়েছে বাড়িতেও যাই না। আমার মা বোন কেমন আছে তারও কোনো খবর জানি না, বাড়িতেও যাই না। ওই এতিমখানায় থাকতেছি, এতিমখানায় বড় হচ্ছি। তো একদিন হলো কি রাতের বেলায়, মানে গভীর রাতে আমার ঘুম আসতেছে না। চারদিকটায় মোটামুটি খুব আলো ফুটে আছে, চাঁদের আলো পড়তেছে, ঘুম আসে না। আমি তখন করলাম কি, তখন কিন্তু প্রতিদিনই টাকা কালেকশন করতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, ওখান থেকে মাদ্রাসায় টাকা কালেকশন করে দিতাম। তো আমি তখন করলাম কি, ওই মাদ্রাসার সামনে যে কবরস্থানটা আছে ওই কবরস্থানের ওখানে গিয়ে বসে আছি। এমনি বসে আছি, ওইখানে একটা গাছ আছে, গাছের নিচে বসে আছি। আর এই পাশটায় সব কবর, মানে এদিকে সব কিছু কবর। তো হঠাৎ করে একটা লোক, ওনার নাম হচ্ছে মৈতন কবিরাজ। তো মৈতন কবিরাজরে আমি চিনি। আমাদের মাদ্রাসা যেখানে, মাদ্রাসার পিছনে হচ্ছে, মানে মাদ্রাসা থেকে মোটামুটি পিছনে ওনার বাড়ি, উনি ওইখানেই থাকে। এবং এই লোকটা এরকম একটা লোক, উনি কবিরাজি করে। ধরেন বিভিন্ন জিন ভূতে ধরলে উনি চিকিৎসা করে, উনি কবিরাজ। মাঝে মাঝে আমাদের মাদ্রাসায় আসে, আমাদের হুজুরদের সাথে কথা বলে বা আমার সাথেও কথা বলে। তো সেদিন আমি দেখলাম কি, কবরস্থানে বসে আছি, আলো তো আছে, চাঁদের আলো ফুটতেছে। দেখলাম কি মৈতন কবিরাজ ওই কবরস্থানে একটা কবর খুঁড়তেছে। এটা আমি নিজের চোখে দেখলাম। তো ওই জায়গায় বসে বসে যখন এটা দেখলাম, কিরে কবরস্থান থেকে উনি কি করে, মানে কবরস্থানে করেটা কি। পরে দেখলাম কবর খুঁড়তেছে খুইরা, মানে কবরের ভিতর থেকে উনি কি জানি বের করতেছে। তা আমি কি করলাম, ওনার সামনে গেলাম। যেহেতু উনি এরকম এই কাজটা করতেছে, ওনাকে তো আমি চিনছি। উনি মাথায় সবসময় সাদা কাপড় পেঁচায় রাখে, সবসময় মাথার মধ্যে সাদা কাপড় দিয়ে রাখে। ওনার কাছে গেছি, কাছে যাওয়ার পরে দেখলাম উনি কবর থেকে ওই লাশের কি জানি একটা অংশ বের করতেছে। তা আমি ওখানে দাঁড়ায় আছি, উনি এটা বের করে যখন উঠছে, হঠাৎ আমাকে দেখে ভয় পেয়ে গেছে। আমার কিরে শামীম, আমি কিন্তু আমি চিনতো, আমারে মাদ্রাসায় আসলে আমার সাথে মাঝে মাঝে কথা বলতো, বা ওনার বাড়িতে নিয়ে আমার টুকিটাকি কাজ টাজ করাইতো। তা আমার বলি, কিরে শামীম, এত রাতে তুই এখানে? আমি বললাম, আমি এত রাতে এখানে, এটা জিজ্ঞেস করতেছেন, আর এত রাতের বেলায় আপনি কবরস্থান থেকে কি বের করলেন, এই কবরটা খুইলা? উনি আমার বলে, শামীম খবরদার, আমি যে কবর খুঁড়ছি, কবরের ভিতর থেকে কিছু বের করছি, এইটা শুধুমাত্র তুই আর আমি ছাড়া যদি কোনো তৃতীয় পক্ষ লোক জানতে পারে, তাহলে আমি তোর অস্তিত্ব রাখবো না, আমি তোকে একদম মেরে ফেলবো। খবরদার কাউরে বলবি না যে আমি রাতের বেলায় কবরস্থানে আসছিলাম এবং কবরস্থান থেকে আমি কিছু একটা বের করছি, এটা কাউরে বলা যাবে না। তখন আমি ওনার মুখের দিকে তাকিয়ে আসছি, কিরে উনি আমাকে এরকম করে বলতেছে কেন, যেটা কাউরে বলা যাবে না, কবরস্থান থেকে উনি কিছু একটা বের করছে, এটা আমি দেখছি। পরে আমি বললাম, আপনি যদি মানা করেন আমি এটা কাউরে বলবো না, আমার বলার কি প্রয়োজন আছে? উনি বলে, দেখ আমি তোকে সাবধান করে দিচ্ছি, খবরদার যদি না কোনোভাবে তুই কাউকে বলছিস যে কবরস্থান থেকে আমি কিছু একটা বের করছি, এটা যদি কেউ জানতে পারে, তবে আমি সত্যি করে বলতেছি আমি তোকে মেরে ফেলবো, তুই কিন্তু কাউকে বলবি না। আমি বললাম, আপনি আমারে মারেন কাটেন যাই করেন, আমি এমনিও কাউরে বলবো না, আমার বলার কি আছে। এটা বলার পর তখন চলে গেল। চলে যাওয়ার পরে বেশ কিছুদিন হয়ে গেল, উনি আর এলাকায় নাই, মানে উনি আর এলাকাতে আসে না। হঠাৎ করে কিছুদিন পরেই দেখলাম ওনার বাড়িতে পুলিশের আনাগোনা শুরু হয়েছে। পুলিশ আসতেছে ওনাকে খোঁজার জন্য, এবং ওনারে পায় না, মানে উনি বাড়িতে নাই।
এরকম করে করে জানতে পারলাম যে উনি নাকি একজন মহিলাকে, অনেক টাকা পয়সাওয়ালা একটা মহিলা, ওই মহিলাকে কালো জাদু করে মেরে ফেলছে, মানে কালো জাদু করছে এরকম। তা উনি আমাদের মাদ্রাসায়ও পুলিশ আসে, এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে উনি কালো জাদু করে কিনা, তান্ত্রিকের কাজ করে কিনা। অনেক পুলিশরা এসে আমাদেরকে জিজ্ঞেস করতো, কিন্তু আমরা কখনোই বলতাম না। এবং স্পেসিফিক আমাকেও জিজ্ঞেস করে যে উনির সাথে কোনো, মানে আমি তো ওনার বাড়িতে যাইতাম, তো উনি কালো জাদু করে কিনা, কাউকে আগে কালো জাদু করছে কিনা, এগুলো জিজ্ঞেস করে। আমি বলি আমি ওনারা কখনোই দেখিনি এগুলা। এভাবে প্রায় মাস 2-1 মতো কেটে যায়, প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। 2 থেকে 3 মাস পরে একদিনই মহিতন কবিরাজ কোত্থেকে জানি আসছে, মানে এর আগে উনি বাড়িতে ছিল, মানে হঠাৎ একদিন মাদ্রাসায় আসছে বিকেলবেলা। তখন আসর নামাজের পরে মাদ্রাসার বাচ্চারা সবাই খেলতেছে, আমি কিন্তু আবার মাদ্রাসায় খেলাধুলা করতাম না। আমি কী করলাম, পাশে বসে আছি জমিতে। উনি আমার এদিকে ডাক দিল, বললো স্বামী এদিকে আয়। ডাক দিছে, ডাক দেওয়ার পর আমার বসাইলো, বলে বাদাম খাবি? আমি বললাম না খাবো না। বলে নিয়ে বাদাম খা। বাদাম দিল, আমি বাদাম খাচ্ছিলাম। পরে আমারে বলে আচ্ছা স্বামী, তোর একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম হ্যাঁ করেন। বলে এখানে পুলিশ আসলো, সবাইয়ের অনেক কিছু জিজ্ঞেস করলো, তোরও নাকি জিজ্ঞেস করছে আমি কালো জাদু করি কিনা, তা তুই পুলিশের কাছে কোনো কিছু বলছিস? আমি বললাম না, আপনি না আমাকে মানা করছেন। বলে তুই কাউরেই কিছু বলিস না? আমি বললাম না, আমার কি প্রয়োজন আছে কাউরে কিছু বলার, আমি কাউরেই কিছু বলি না। বলে মাদ্রাসার কাউরেই বলিস না? আমি বললাম না। উনি বলে তুই অনেক ভালো রে, তোর বাবা কি করে? আমি বললাম ওমা, আমি এতিমখানায় থাকি আর আপনি জিজ্ঞেস করতেছেন আমার বাবা কি করে? আমার বাবা থাকলে কি আমি এতিমখানায় থাকতাম? উনি বলে না, তুই হয়তো জানিস না, এই মাদ্রাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের বাবা আছে, মাও আছে, কিন্তু এতিম পরিচয়ে মাদ্রাসায় থাকে। আমি তখন বললাম যে দেখেন আমার এরকম কিছুই না। পরে আমার বলে শামীম, তোরে দেখে আমার খুব ভালো লাগে রে, তুই দেখতে শুনতে অনেকটা লম্বা ফর্সা সুন্দর, তোকে দেখতে বড় লোকের ছেলের মতো লাগে। আচ্ছা তুই কি আমার সাথে থাকবি? আমি বললাম আমি তো আপনার সাথেই আছি, আপনার পাশে মাদ্রাসাতে আমি থাকি, আপনার সাথে না। উনি বলে না, এভাবে না, তুই খুব বিশ্বাস তো একটা ছেলে, মানে অনেকটা বিশ্বাস তো তুই একটা ছেলে, তোর উপর আমার বিশ্বাস আছে, তাই আমি চাচ্ছি কি যে তোরে আমি আমার কাজে লাগাবো, আমি যে কাজটা করি ওই কাজে আমি তোকে অ্যাড করব, এবং আমি তোকে আমার অবর্তমানে অনেক বড় একজন কবিরাজ বানাবো। যে কাজগুলো আমি করি এই কাজগুলো আমি তোকে দিয়ে করাবো। আমি তখন বললাম দেখেন আমার বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝে কোনো পার্থক্য নাই, ঠিক তেমনি আমি মাদ্রাসায় থাকা আর আপনার বাড়িতে থাকা একই কথা। পরে বলে তুই কি যাবি, নাহলে আমি হুজুরের সাথে কথাবার্তা বলে তোকে পার্মানেন্টলি আমার বাসায় নিয়ে নিব। আমি ঠিক আছে আপনি চাইলে নিতে পারেন। পরে তিনি কী করলো, আমাদের মাদ্রাসার যিনি মানে প্রধান শিক্ষক ছিল তার সাথে কথা বলল, এবং এতিমখানাদের সাথে কথা বলল, এবং অনেকের সাথে কথাবার্তা বললো। মাদ্রাসা অনেক টাকা দিয়ে, প্রায় 20-30 হাজার টাকা দিছে সেই সময়তে। 30 হাজার টাকা দিয়ে পরে মাদ্রাসা থেকে উনি আমাকে একরকম কিনে নেয়, মাদ্রাসা থেকে আমাকে কিনে নেয় ওনার বাড়িতে, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে উনি তখন ওনাকে আমার সাথে রেখে দেয়। উনি তখন তন্ত্রমন্ত্র কাজ করতো, বিভিন্ন হুজুর কবিরাজি করতো, উনি বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন বাড়িতে জিনের আচর থাকতো, আর জিনে অনেক বাড়িতে সমস্যা করতো, সেই সমস্যার সমাধান করতো। বিভিন্ন জায়গায় আমাকে উনি সাথে করে নিয়ে যাইতো, আমি ওনার সাথে যাইতাম। তখন আস্তে আস্তে উনি আমারে বলে তুই বাড়ি যাবি না, তোর বাড়ি যেতে ইচ্ছে করে না? তো আমি এরকম বাড়ি যাইতাম, ঘরে যাইতাম। একটা দিন উনি আমার সাথে আমার বাড়িতে গেছে। ওই সময় আমার বড় ভাইও টাকা পয়সা ইনকাম করে, আমার যে 3 ভাই আছে 3 ভাই তখন টাকা পয়সা ইনকাম করে, আর আমার বড় বোনের অন্য আরেকটা জায়গায় বিয়ে দিয়ে দিছে। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। তো আমার 3 ভাই তখন কাজ করে, ভালোই টাকা কামায়, মানে তখন আর পরিবারের অভাব নাই, তারা টাকা পয়সা কামাইতেছে, আমারে খাওয়াইতেছে, পড়াইতেছে, ভালো করেই চলতেছে। তা আমিও কবিরাজের সাথে থেকে গেছি, কবিরাজের সাথে আমি থাকতেছি, কবিরাজ আমাকে ওনার মতো করে রাখতেছে, কাজকাম করাইতেছে, আমি কাজকাম শিখতেছি। এরকম করতে করতে আমি ওনার এখানে প্রায় 7 থেকে 8 বছরের মতো আমি কাজ করি। এবং এই 7-8 বছর ওনার কোনো ছেলেও নাই, শুধু ওনার একটা মেয়ে আছে, নাম হচ্ছে মরিয়ম, মানে ওনার একটাই মেয়ে, ওনার কোনো ছেলে নাই। তো ওনার পরিবারে আমি এমনভাবে কাজ করি যা বলা বাহুল্য, মানে সারাদিন কাজ করি, ওনার সাথে থাকি, কবিরাজের কাজ করি, ওনার জমি জামা আছে এগুলো দেখাশোনা করি, ওনার ছাগল গরু আছে এগুলো দেখাশোনা করি, এবং সর্বোপরি ওনার ডান হাত হয়ে আমি তখন থাকি, সব কাজকাম আমি করি। এবং উনি আমাকে অনেকটা সাপোর্ট করে, বিভিন্ন কাজে আমাকে সাপোর্ট করে, আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে, স্নেহ করে। এমন করেই তখন ধরেন আমার দিন আর রাতগুলো কাটতেছে। এরকম করতে করতে আমি প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে যাই। তখন বয়স আমার প্রায় 19 থেকে 20 বছরের কাছাকাছি প্রাপ্ত বয়স। ওই সময়টাতে ওনার যে মেয়ে আছে মরিয়ম আমাকে পছন্দ করে বসে। সে সময় তো আসলে মোবাইল ফোনের ব্যবস্থা ওভাবে ছিল না। মরিয়ম আমার জন্য চিঠি লেখে, এবং চিঠির ভাষায়, মানে চিঠির মধ্যে সে আমাকে পছন্দ করে, আমার সাথে সংসার করতে চায়, আমার সাথে থাকতে চায়, এরকম ভালোবেসে আমাকে একটা প্রেমের পত্র লিখে।
তো চিঠি লেখার পর আমি চিঠিটা পাই, প্রথম যখন লেখে, তো এই চিঠিটা পাওয়ার পরে দেখলাম সে আমাকে ভালোবাসে, এগুলো পত্র টত্র লিখলো। তা আমি তারা সরাসরি উত্তর দিলাম, চিঠির উত্তর আর দিলাম না। তারা সরাসরি জিজ্ঞেস করলাম যে মরিয়ম, তুমি যে আমার কাছে চিঠিতে এগুলো লিখলা, কেন লিখলাম? এখন আমার বলতেছে যে আশ্চর্য, আমি আপনাকে চিঠিতে লিখলাম, আপনিও তো উত্তরটা আমাকে চিঠিতেই দিবেন, এমন করে কেন বলতেছেন? আমি বললাম না, এমন করে বলতেছি এই কারণে যে তুমি তো আমার সম্বন্ধে সবই জানো, আমি তোমাদের বাসায় থাকি, এক কথায় বলতে গেলে আমি তোমাদের বাসার কাজের ছেলের মতো। ও বলে না না না, এরকম কথা বলবেন না, আমার আব্বা কিন্তু কখনই আপনাকে কাজের ছেলের নজরে দেখে নাই, আপনি কিন্তু আমাদের বাসায় থাকতেছেন আমাদের পরিবারের মানুষের মতোই। আমি বললাম না, আমি তোমাদের বাসায় কাজের ছেলের মতোই আছি। তা তোমার বাবা এত টাকা পয়সা ইনকাম করে, তিনি একজন এত বড় মাপের কবিরাজ, দেশ বিদেশে তার এত সুনাম, তার মেয়ে হইয়া তুমি আমারে কেমনি প্রেমের পত্র লিখলাম? না, এটা কখনো হতে পারে না। পরে সে আমাকে তারপরও সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কখনো একে দিয়ে কখনো ওকে দিয়ে, বিভিন্নভাবে ও আমার উপরে আমার সাথে প্রেম করতে চাচ্ছে। তো মরিয়ম কিন্তু দেখতে শুধু খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। কিন্তু ভাই আমার ভিতরে কারো প্রতি কোনো ভালো লাগা, ভালোবাসা এগুলো কাজ করতো না। যে আমি যে কাউকে ভালোবাসবো, কারোর সাথে আমার প্রেম হবে, এই জিনিসগুলো মাথায় কখনোই আসতো না। আমি একটা অন্যরকম জীবনযাপন করতাম, খাইতাম, দাইতাম, ঘুমাইতাম এবং হয়তো মৃত্যুর জন্য অপেক্ষা করতাম, এরকমটা আমার কাছে মনে হয়। আমার ভিতরে কখনোই এই জিনিসগুলো কাজ করতো না, কারোর সাথে প্রেম করব, কেউ আমার প্রেমিকা হবে, এই হবে সেই হবে, এই জিনিসগুলো কখনোই নিজের মাঝে কাজ করতো না। আমি আমার মতো করে তখন সময় পাস করতেছি, আমার মতো করে আছি। তো এরকম করে সময়গুলো কাটতেছে, একদিন, 2 দিন, 3 দিন করে। একটা পর্যায়ে মরিয়মের একটা ভালো বিয়ের ঘর আসছে, একটা জায়গা থেকে ভালো বিয়ের ঘর আসছে। তো ভালো বিয়ের ঘর যখন আসছে এবং মরিয়মের বাবা মৈতন কবিরাজ আমারে বললো যে একটা ভালো বিয়ের ঘর আসছে মরিয়মের জন্য, চল আমরা গিয়ে দেখে আসি। আমরা ছেলের পরিবারে গেলাম, দেখে আসলাম। ছেলেও দেখতে শুনতে ভালো, উচ্চবিত্ত পরিবারের সন্তান, এবং সেখানেই মরিয়মকে বিয়ে দেওয়া হবে। মরিয়ম কী করলো, রাতের বেলায় আমার ঘরের দরজা ঠকঠক করে এসে ধাক্কাইতে শুরু করলো। আমি বের হইছি, আমারে বলতেছে আমি আজকে রাতে ফাঁসি দিব। কেন ফাঁসি দিবা? বলে আমি আপনাকে ভালোবাসি, যদি বিয়ে করতেই হয় আমি আপনারই বিয়ে করব, এছাড়া আমি কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে অন্য কারো বিয়ে করা সম্ভব না। আমি আজকে আত্মহত্যা করে মরে যাব, হয় আপনি আমাকে বিয়ে করবেন, নাহলে আমি সুইসাইড করব। আমি পড়ে গেলাম মহাবিপদে। আমি বললাম, আরে তুমি এগুলো কী বলতেছো, তুমি আত্মহত্যা করবা কেন? এখানে আত্মহত্যা করার কি আছে? তোমার বাবা তোমার বিয়ে ঠিক করছে, আমিও গিয়ে দেখে আসছি, ছেলে দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, ছেলে পক্ষের ভালো আগ্রহও আছে, তো তুমি কেন এরকম করতেছো? এরকমভাবে ও ঝামেলা করতেছে, ঝামেলা করে রাতের বেলা হলো কি ও বাসায় চলে গেছে, ঘরে চলে গেছে। ঘরে গিয়ে কি করছে আর আমি জানি না। সকালবেলা ওরে ওর ঘর থেকে কেউ আর ওরে বের করতেছে না, ওরে বের করতেছে ও ঘুমে, অবস্থা খুব খারাপ, কি জানি খাইছে রাতের বেলায়। পরে ওকে হসপিটালে ভর্তি করানো হলো, ও টানা 2 দিন হসপিটালে ছিল, এত অবস্থা খারাপ হয়ে গেছে, 2 দিন টানা হসপিটালে। এবং হসপিটাল থেকে ওকে বাড়িতে আনা হলো এবং জিজ্ঞেস করা হলো, হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বললো প্রচুর ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলছে, প্রায় 2-3 পাতা ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলছে এবং লাইফ সাপোর্টেই ছিল, মারাও যেতে পারতো এমন একটা অবস্থা। পরে ঘুমের ওষুধ খাওয়ার পরে ওরে বাড়িতে আনছে, আনার পরে ওর মা, ওর দাদি সবাই ওরে ধরছে যে কি হয়েছে, বা তুই কেন ঘুমের ওষুধ খাইলি, আমাদের কাছে বল, আমরা তোর কোন ইচ্ছে অপূর্ণতা রাখছি। এরকমভাবে ধরার পরে ও সম্ভবত আমার কথা ওইখানে বলে দেয়। আমার একটা ধারণা আর কি, আমি তো সামনে ছিলাম না, আমার একটা ধারণা যে আমার কথা মনে হয় ওর দাদির কাছে বা ওর বাবার কাছে বা ওর মায়ের কাছে আমার কথা বলে দেয়। বলে দেওয়ার পরে ওই দিন রাতে ওর বাবা আমারে ডাইকা আমার ইতিমখানার সামনে একটা ঈদগাহ আছে, ঈদগার ওইখানে আমাকে নিয়ে যায়। রাত তখন আনুমানিক প্রায় আপনার 9টা থেকে 10টার মতো বাজে। ওইখানে নিয়ে উনি আমাকে বসে আমারে বলে, শামীম, আমি যে ধরনের কাজগুলো করি সব কাজই কিন্তু তোমাকে দিয়েই করি, তুমি কিন্তু আমার একরকম আমার ডান হাত, তুমি আসো বলেই কিন্তু আমি সব কাজে বর্ষা পাই। আচ্ছা শামীম, তোমার একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবা, তোমার কি আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? আমি তখন বললাম, দেখেন আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনার মেয়ে আমাকে পছন্দ করে, ও আমাকে প্রেমের প্রস্তাব দিছে চিঠির মাধ্যমে, ও আমার সাথে থাকতে চায়, এগুলো আমাকে চিঠিপত্রের মাধ্যমে আমাকে ও ভালোবাসে, এগুলো জানাইছে, কিন্তু বিশ্বাস করেন আমার ভিতরে ওর জন্য কোনো রকমের ভালোবাসা নাই। বা আমি আপনাকে বিশ্বাস করে, আপনি আমাকে নিজের সন্তানের মতো আপনার ঘরে জায়গা দিয়েছেন, আপনি আমাকে 2 বেলা খাওয়াইছেন বলে আমি খাইতে পারতেছি, আমি আপনার সাথে নিমক হারামি বেইমানি করতে পারবো না আপনার মেয়েকে, তাই আমি ডিরেক্টলি সাফ মানা করে দিয়েছি। উনি আমাকে বলে, সাব্বাস, এমন ছেলেই তো আমি খুঁজতেছি, আমি আমার মরিয়মকে তোমার কাছে বিয়ে দিতে চাই ডাইরেক্ট, যে তুমি কি বলো? আমি বললাম, দেখেন আমার তো এই দুনিয়াতে
কেউ থেকেও নাই, এমন একটা অবস্থা। আর আপনি আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিবেন? মানে আপনি আমার মানে এটা কেমন কথা বলেন? আপনার মেয়ের বিয়ে তো আপনি ঠিক করে আসছেন। উনি বলেন, না, যেখানে আমি বিয়ে ঠিক করে আসছি ওইখানে আমি মরিয়মকে বিয়ে দেবো না। আমার পরিকল্পনা, আমার চিন্তাভাবনা, আমি মরিয়মকে তোমার কাছে বিয়ে দিব, তুমি মরিয়মকে বিয়ে করবা। তা আমি বললাম যে আপনি আমার কাছেই কেন বিয়ে দিবেন, মানে এর কারণটা কি? উনি বলে, কারণ একটাই, আমি আমার মরিয়মকে তোমার কাছে বিয়ে দিয়ে তোমাকে আমি ঘর জামাই রেখে দিব। আমি বললাম, এইটা কেমন কথা? উনি বলে, হ্যাঁ, আমি কালকে তোমাকে নিয়ে তোমার আম্মার কাছে যাব। যেমন কথা তেমন কাজ, রাত পোয়ালো, সকালবেলা উনি আমাকে নিয়ে সোজা আমাদের গ্রামের বাড়িতে আমার মায়ের কাছে গেল, গিয়ে আমার মায়ের জানাইলো সব কিছু। আমার মা বলল, আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো আর ওই দিকেই থাকতেছে, ছোটোবেলা থেকে আপনাদের এলাকায় থাকে, তো যদি আপনার মেয়েকে বিয়ে করে আপনাদের এলাকায় থাকে তাহলে তো ধরেন আমার কোনো সমস্যা নেই। তো আমি চাই ওইখানে আমার ছেলে ওইখানে থাকুক। আমার আম্মা তখন রাজি হয়ে গেল। তো রাজি হয়ে যাওয়ার পরে সবাই মিলে আনন্দ ফুর্তি করে মোটামুটি যেভাবে সম্ভব হয় আর কি, মুসলিম শরিয়া মোতাবেক, তখন আমার সাথে মরিয়মের বিয়ে সম্পূর্ণ হলো। মরিয়মের বিয়ে হওয়ার পরে আমি আর মরিয়ম এক ঘরে থাকতে শুরু করি। তো আমি তো ঘর জামাই, ওর বাসায় থাকা মানে কিন্তু আমি ঘর জামাই। তখন কিন্তু আমি কবিরাজি পুরোপুরি শিখে গেছি। আরেকটা কথা এখানে আমি বলতে ভুলে গেছিলাম, মরিয়মের বাবা কবিরাজি করতো মানেই কালো জাদু। উনি টাকার মাধ্যমে বিভিন্ন মানুষকে মেরে ফেলতো। আর মরিয়মের বাবার নেশার আরেকটা জিনিস ছিল, সেটা আমি নাই বলি, উনি আমার শ্বশুর, এই জন্য উনি যা টাকা ইনকাম করতো সবই নেশার পেছনে ব্যয় করতো। সমস্ত টাকা উনি নেশার পেছনে ব্যয় করতো। উনি যে পরিমাণের টাকা ইনকাম করেছে খারাপ কাজ করে, উনি টাকার পাহাড় বানাই ফেলতে পারতো, কিন্তু উনি টাকা রাখতে পারে না। উনি এক হাতে টাকা আনে, অন্য হাতে টাকা উড়িয়ে দেয়, এমন একটা অবস্থা। এবং এরকম কাজই উনি করতো আর কি। তো এই কালো জাদু, শুধু কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক কীভাবে করে উনি আমাকে এগুলো সব শিখাইতো। আমি এগুলো সব শিখছি, কিন্তু আমার ভালো লাগতো না। এই মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে মানুষকে মেরে ফেলা, এইটা আমার একদমই ভালো লাগতো না, আমি এটা করতে চাইতাম না। তারপর উনি আমাকে ওনার ঘরের মধ্যে রাখছে, নিজের মেয়ের জামাই, আমাকে সব কিছু উনি শিখাইছে, আমি সব কিছু শিখেছি। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে সময়গুলো কাটতেছে। এরকম করতে করতে উনি তখন করলো কি, একদিন আপনার নাজমা নামের একটা মহিলা আসছে। ওই মহিলার বাড়ি ছিল চট্টগ্রামে। চট্টগ্রামে একটা মহিলা আসছে নাজমা নামের, এবং ওই মহিলাটা করলো কি, মানে একটা লোকের ছবি নিয়ে আসছে ওই মহিলার হাজব্যান্ড, একটা লোকের ছবি নিয়ে আসছে ওই মহিলার হাজব্যান্ড, এই লোকটাকে বান মেরে মেরে ফেলতে হবে, মহিলার স্বামী। আমিও তখন সাথে ছিলাম। পরে ছবিটা হাতে নিলাম, বা এই ছবিটা হাতে নেওয়ার পরে আমি না অবিকল এই লোকটার চেহারা আমার বাবার মতো। আমি আমার বাবার চেহারা যতটুকু মনে আছে, একেবারে দেখতে আমার বাবার মতো চেহারা, অবিকল। লোকটাকে দেখে না আমার ভিতরে মোচড় দিয়ে উঠছে, কি রে, আমি ভাবলাম যে আমার আব্বার ছবি মনে হয়, মানে অবিকল আমার আব্বার মতো। পরে আমি আমার শ্বশুর মৈথুন কবিরাজরে বললাম যে, আব্বা, একটা কাজ করেন, এই মহিলা যে এই ডিলটা নিয়ে আসছে এটা আপনি কইরেন, আপনি তো অনেকেই কালো জাদু করেন, অনেকেই কালো জাদু করে মেরে ফেলেন বা অনেকের ক্ষতি করেন, তা এই কাজটা আপনি কইরেন না, আমার দিকে তাকায়া। পরে বলতেছে, কেন, এটা করবো না কেন? আমি বললাম যে এই লোকের চেহারাটা আমার বাবার মতো লাগে, এই লোকটারে দেখতে আমার বাবার মতো লাগে, এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বললাম যে আপনি এই কাজটা করেন না। উনি আমারে বলতেছে যে তোর বাবার মতো লাগছে, তাই বলে কি হয়েছে, তোর বাবার মতো লাগলে কি মানে এটা আমি কিছু করব না? না, এটা অনেক বড় টাকার একটা অ্যামাউন্ট, এটা আমি করব। এই ওনার সাথে আমার একটা ঝামেলা লেগে যায়। আমি বললাম, না, আপনি কইরেন না। উনি বলে, না, আমি করব। এই নিয়ে ধরেন ওনার সাথে আমার একটা ঝামেলা, একটা ঝগড়াঝাটির পর্যায়ে চলে গেছে। আমি ওনাকে করতে মানা করি, কিন্তু এটা করবে, এবং আমি কেন মানা করলাম, ওনাকে বাধা দিলাম, এই জন্য উনি আমার উপর খুব রেগে গেল যে আমি কাজ করতে গেলাম, তুমি তো আমার পরিবারে থাকো, মানে আমাকে খোঁটা দিয়ে কথা বলে আর কি, আমার পরিবারে থাকো, আমি যা ইনকাম করি আমার ইনকামের টাকাই খাও, এবং তুমি আবার বড় বড় কথা বলো, তোমার কথা আমি শুনতে যাব কেন? তো বিশ্বাস করেন ভাই, আমি সকাল থেকে রাত অবধি ওনার পরিবারে যে কাজ আমি করি, ওনার বিশাল একটা গরুর ফার্ম আছে, এই সম্পূর্ণ গরুর কাজ আমি করি, বিভিন্ন জায়গায় রুগী আমি আনি, রুগী মেনটেন আমি করি, আবার ওনার সাথে বিভিন্ন বাড়িতে যাই, যে বাড়িতে জিনের আসর থাকে, মানে ভূতের আসর থাকে, ওই বাড়িতে আমি রক্ষা করার জন্য যাই। আবার মাঝে মাঝে উনি আমার উপরে জিন শোয়ার করে। আমার তখন খুব কষ্ট হয় যখন আমার উপরে জিন শোয়ার করে আর কি, আমার ঘাড়টা মনে হয় তখন ভেঙে যায় ভাই, মানে ঘাড়টা ভেঙে যায়, এত কষ্ট হয়। এইসব আমি ওনার পরিবারে করি, এরপরেও উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে এই ঘটনার সাথে কেন্দ্র করে। এবং এই মহিলাটার স্বামীকে কালো জাদু করার প্রায় আপনার এরকম হবে 3 থেকে 3.5 মাস পরে একদিন উনি আমারে বলতেছে সকালবেলা যে, শামীম, তুমি যেই লোকটারে কালো জাদু করতে মানা করছিলা, এই লোকটার কাজ হয়ে গেছে, এই লোকটা মারা গেছে গতকালকে রাতে। কথাটা শুনে আমার কাছে ভীষণ খারাপ লাগলো, মানে অনেকটা কষ্ট লাগলো যে এতভাবে ওনারে বুঝিয়ে বললাম, উনি আমার কথা শুনলো না, লোকটাকে মেরেই ফেললো।
তো ওই দিন কেন জানি আমি লোকটার কথা বারবার মিস করতেছিলাম, মানে তার ছবিটা আমার কাছে ছিল তখনও। আমার আব্বার তো কোনো ছবি আমার কাছে নাই, এই লোকের চেহারাটা আমার বাবার মতো ছিল, যার জন্য আমি ছবিটা রেখে দিয়েছিলাম। দিন ছবিটার দিকে তাকাইলে আমার বাবার কথা মনে হইতো। এবং সেই রাতে যে দিন সকালে উনি বলল যে ওই লোকটা মারা গেছে, ওই দিন রাতেই আমি সর্বপ্রথম আমার আব্বাকে স্বপ্নে দেখি। আমি দেখি আব্বা আমার কাছে আসছে, এসে আব্বা আমার মাথা হাতায় দিতেছে, আমার কপালে চুমু দিতেছে, আমাকে জড়াই ধরতেছে, মানে আব্বু আমার সাথে এরকম আলিঙ্গন করতেছে। তো তখন আমার ভিতরে মনে হলো যে আমার আব্বা আমার মাঝে এখনও বেঁচে আছে। এবার আমি আস্তে আস্তে আমার পারিবারিক বিষয়গুলো মরিয়মের সাথে শেয়ার করতে শুরু করি। মরিয়মকে বলি যে তোমার আব্বাকে মানা করছিলাম, তোমার আব্বা আমার কথা শুনে নাই, এরপরও তোমার আব্বা ব্ল্যাক ম্যাজিক করে লোকটাকে মেরে ফেলেছে, লোকটার চেহারা দেখতে আমার বাবার মতো। এবং আমি আমার ফ্যামিলির যত ওই ঘটনাগুলো আছে, আমি তখনও বলতাম যে আমার বাবাকে যারা এভাবে অপমান করে মেরেছে আমি ওদের উপর প্রতিশোধ নিব, এগুলো মরিয়মকে সবসময় বলতাম যে আমি ওই পরিবারে যদি যেতে পারি আমি ওদের অনেক ক্ষতি করব। এই কথাগুলোই মরিয়মকে বলতাম। মরিয়ম বলতো মাথা ঠান্ডা করো, রাগ হইও না, তুমি আল্লাহর উপর ছেড়ে দাও, এগুলো আমাকে বলতো। এমন করে করে মরিয়মের সাথে আমার কথাবার্তা হতো, আমি সব কিছুকে জানাইতাম। আস্তে আস্তে দেখলাম কি হঠাৎ করে মরিয়মও জানি কেমন আমার উপর চেঞ্জ হয়ে গেল। আমার সাথে ভালো ব্যবহার করে না, খারাপভাবে ব্যবহার করে। মরিয়মের মাও আমার সাথে খারাপ ব্যবহার করে, মরিয়মের বাবা তো আমার সাথে খারাপ ব্যবহার করতে আসে। ওই ব্ল্যাক ম্যাজিক বন্ধ করতে যেদিন থেকে বলছি, এরপর থেকে একটা পর্যায়ে দেখা গেল যে এই পরিবারের প্রতিটা মানুষ আমার সাথে দুর্ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ আমার সাথে একটু ভালো করে কথা বলে না, সবাই আমাকে কুকুরের মতো ঘেউ ঘেউ করে আমার সাথে কথাবার্তা বলে। একটা সময় মনের ভিতরে বিশাল রকমের কষ্ট বাসা বাঁধলো। যে পরিবারে আমি থাকতেছি, ওদের কথাবার্তা শুনতেছি, চলতেছি ফিরতেছি, তারা আমার সাথে এরকম করে, তা আমি আর কোথায় যাব? এবং এরকম করে কথায় কথায় গ্রামের লোকজন আছে, এলাকার লোকজন আছে, তারাও আমাকে ঘর জামাই বলে ডাকে। এই তুই ঘর জামাই থাকিস, ঘর জামাই, এরকম করে আমার সাথে কথাবার্তা বলে। রাগে ক্ষোভে অভিমানে একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে চলেই যাব, মানে আমি এখানে আর কাজ করব না, মানে ওদের বাসায় আর আমি থাকবো না। আগে তো মরিয়মের দিকে তাকায় ছিলাম যে মরিয়ম আমাকে ভালোবাসে ওই হিসাবে, কিন্তু এখন দেখি যে মরিয়ম আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আমার ক্ষতি করে, তা আমি মরিয়মের সাথে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এরকম করে কিছুদিন পরে একদিন রাগ অভিমান খুব বুকে নিয়ে আমি মরিয়মদের বাসা থেকে পালায়া যাই। তখন কিন্তু আমার বাচ্চা কাচ্চা কোনো কিছুই হয় নাই, মরিয়মের সাথে আমি থাকলাম, বহু বছর সংসারও করলাম। ওদের ওখান থেকে আমি তখন পালায়া যাই। পালিয়ে যাওয়ার পর আমি কিন্তু সবসময় পাঞ্জাবি পরতাম, টুপি পরতাম, আমার মুখের মধ্যে আবার দাড়ি ছিল, মানে খুবই বুজুর্গ টাইপের একজন লোক আমি ছিলাম। এরকম পরে ওদের বাসা থেকে আমি তখন পালায়া যাই। ওদের বাসা থেকে পালিয়ে যাওয়ার পরে তখন আমি করলাম কি, একটা জায়গার মধ্যে গিয়ে, মানে আপনার এই বরিশাল শহরেই একটা ফ্যাক্টরিতে গিয়ে একটা চাকরি নিলাম। মানে আপনার ফ্যাক্টরি বলতে এটা একটা আপনার ফ্যাক্টরির মতো আর কি, মাছ টাছ হচ্ছে আপনার রাখে ফ্রিজের মতো, ওইরকম একটা ফ্যাক্টরিতে চাকরি নিলাম, ওখানে আমি কাজ করি। তো ওই যেখানে আমি কাজ করি ওই খামারের পিছনেই হচ্ছে আমার বোনের বাড়ি, যে আমার বোনকে বিয়ে দিছি ওইখানে আমার বোনের বাড়ি। আমার বোন জামাই আবার মানে লজ্জার কথা বলে লাভ নেই, উনি রিক্সা চালক। তাই আমি আমার বোনের বাসায় থাকতাম, বোনের বাসায় থাইকা তারপর ওই খামারে কাজ করতাম। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে, আমি ভালোভাবেই কাজ করতেছি। এই করতে করতে একদিন হলো কি, আমার বোন আমারে বললো যে ভাইয়া তোমার নিয়ে এক জায়গায় যাব, তার কোন একটা বান্ধবী না কি জানি আছে, একটা দাওয়াত আছে, ওইখানে যাবে রাতের বেলা আমারে বললো। তো বলার পরে আমি কিন্তু ইদানিং আমার আব্বারে প্রচুর স্বপ্নে দেখতাম, মানে প্রতি রাতে আব্বারে স্বপ্নে দেখতাম, আমার বোনের সাথেও শেয়ার করতাম, আব্বুরে স্বপ্নে দেখি, আব্বুর কথা মনে হয়। আমার বোনও বললো আব্বু তোর অনেক ভালোবাসতো, তোমার আব্বু অনেক ভালোবাসতো, এই জন্য আব্বুরে স্বপ্নে দেখো, মন খারাপ করো না, এরকম করে আমার বোন আমারে বুঝাইতো। আবার বোনের বুঝ আমি ভালোভাবেই নিতাম। এই করে আমি আমার বোন তখন রিক্সা দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, আমার বোনের কোন বান্ধবীর বাসায়। ওই বাসা থেকে ফিরে আসার পথে একটা বাড়ির সামনে আমার বোন দাঁড়াইলো, এসে দাঁড়াইলো। তো আমি তখন বোনের দিকে তাকিয়ে আছি যে কী ব্যাপার, এই বাড়ির সামনে এসে দাঁড়াইলা কেন? আমার বোন আমারে বলতেছে এই বাড়িটা চিনিস? এমনি আমাকে বলে। আমি বললাম না তো, এই বাড়ি চিনবো কেন, আমি তো আর জীবনে কখনো এই বাড়িতে আসি নাই। আমার বোন বলে এই বাড়ির ভিতরে কিছু মানুষরূপী অমানুষ বসবাস করে। আমি বললাম আপু এটা কার বাড়ি? বলে এটা হচ্ছে যারা আমার আব্বাকে মেরে ফেলেছে ওই মির্জাফর ডাক্তারের বাড়ি। আমি বললাম ডাক্তার? বলে হ্যাঁ, এই বাড়ির যিনি মালিক সে তো ডাক্তার, তার বউ ফাহিমা সে অন্যের বাচ্চা, মানে অন্য পুরুষের সাথে খারাপ কাম করে পেটে বাচ্চা নিছে, আর এই দোষ দিয়ে দিছে আমার আব্বারে, আমার নির্দোষ বাবারে এই মহিলা মেরে ফেলছে। আমি বললাম তারা কি এখনও এই বাসায় থাকে? আমার বোন বলে হ্যাঁ, তারা এখনও এই বাসায় থাকে, তারা আমার আব্বারে মেরে ফেলছে, তাদের বিচার যদি আল্লাহ করে।
আমার বোন তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কান্না করলো। কান্না করে করে আমার বোন তখন বাড়িতে ফিরে আসছে। বাড়িতে যখন বাসায় ফিরে আসছে, আসার পরে সে রাতের বেলায় আমার ভিতরে এক ধরনের অন্যরকম রাগ কাজ করতে শুরু করলো। আমি কিন্তু এই বাসার অ্যাড্রেস আগে জানতাম না যে এই বাসায় আমার বোন থাকে, বা আমার আব্বাকে এই বাসায় হত্যা করা হয়েছিল, আমার আব্বার সাথে এই বাসায় হয়েছে। প্রচণ্ড রকমের রাগ, অভিমান, ক্ষোভ তখন আমার বাসায় কাজ করতে থাকে, আমার মনের ভিতরে। এরপর আমি যেটা করলাম যে যেভাবেই হোক এই বাসায় আমি যাব, এবং এই বাসায় যারা আমার আব্বাকে নির্মমভাবে হত্যা করেছে, আমার আব্বার শরীরে কলঙ্কের কালি মেখে দিয়েছে, আমি তাদের উপর প্রতিশোধ দিব। এক অন্যরকম প্রতিশোধের নেশা তখন আমার মনে জেগে বসে। এবার আমি করি কি, কাচের ফাঁকে ফাঁকে ওই বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করি। বাড়িটা বিশাল একটা বড় বাড়ি, আমার মনে হয় বরিশাল শহরের সবচেয়ে সুন্দর বাড়ি হবে এটা। বাড়ির সামনে গার্ডেন আছে, বিশাল একটা গার্ডেন আছে, বাড়ির মধ্যে 2-3টা গাড়ি আছে, এবং খুবই সুন্দর সজ্জিত একটা বাড়ি। বাড়ির সামনে দিয়ে মাঝে মাঝে গিয়ে দাঁড়ায় থাকি। এরকম করে একদিন হঠাৎ করে বাড়ির সামনে দাঁড়ায় আসি, একটা মহিলা এসে আমাকে ডাক দিল, এই হুজুর এদিকে আসেন। আমি তো আমার দাঁড়িয়ে ছিল, মাথায় টুপি পরা, আমার বলে এদিকে আসেন। তো যখন ডাক দেওয়ার পরে আমি বাড়ির সামনেই, কিন্তু তারা তো আর আমারই চিনে না। পরে আমি আস্তে ঘরের ভিতরে ঢুকলাম, ওনাদের বাড়ির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমারে বলে, আচ্ছা হুজুর একটু ভিতরে আসবেন। আমি বললাম, ভিতরে কেন, কি হয়েছে? বলে, আসেন তো একটু। আমাকে ভিতরে তখন ডাইকে নিয়েছে। ডাইকে নেওয়ার পরে বলতেছে, আমাদের বাসায় একটা মেয়ে কাজ করে, কাজের মেয়েটা কেমন যেন একটু উদ্গট কথাবার্তা বলতেছে, ওর সাথে মনে হয় কোনো জিন টিন শোয়ার হয়েছে, একটু দেখেন তো। পরে আমি কাছে গেলাম, যাওয়ার পরে আমি তো কবিরাজি এমনিতেও জানি। পরে আমি দেখলাম যে হ্যাঁ, একটা খারাপ কালি জিন এই মেয়েটার উপরে আসর করে আছে। পরে আমি দোয়া দরুদ পড়লাম, পরে ফু দিলাম, মেয়েটা মোটামুটি একটু ভালো হলো। ভালো হওয়ার পরেই ওই মহিলা আমাকে বলে যে, হুজুর আপনার বাসা কোথায়? আমি আমার বাসা ওই দিকে, আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি। বলে, আপনি কি কোনো হুজুর? আমি বললাম না। তো বলে, আপনার মুখে যে দাড়ি, টুপি? আমি বললাম, তো মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে কি মানুষ হুজুর হয়? আমি হুজুর না। পরে বলে, আপনি কী করেন? আমি বললাম, ওইখানে একটা মাছের ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে কাজ করি। পরে আমারে বলে, বাহ, আপনি তো অনেক ভালো। আচ্ছা হুজুর, একটা কথা বলি, আপনি কি আমাদের বাসায় থাকবেন? এমনি আমারে বলতেছে হঠাৎ করে। আমি বললাম যে, আপনাদের বাসায় থাকবো কেন, কি করবো আপনাদের বাসায়? বলেন, আপনি তো ফ্যাক্টরিতে চাকরি করেন, ওখানে বেতন পান, আমরা তার চেয়েও বেশি বেতন আপনাকে দিব। আমাদের একটা গার্ডেন বয় ছিল, গার্ডেনে চাকরি করতে একটা ছেলে ছিল, ও 2 দিন হলো ছুটিতে গেছে। এখন হঠাৎ করে আজকে ও খবর পাঠাইছে ও আর আসবে না। আমাদের গার্ডেনে একটা লোক দরকার, আর আপনি যেহেতু হুজুর মানুষ, আপনাকে দেখে ভালো লাগছে, দোয়া দরুদ পড়তে পারেন ভালো, তাই আপনি কি আমাদের বাসায় কাজ করবেন? আমি চাইলাম মেঘ, শুরু হয়ে গেল বৃষ্টি। আমি তখন বললাম যে হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, যদি আমি ওইখানে যে টাকা বেতন পাই সেই টাকা যদি আপনারা আমারে দেন, তাহলে আপনাদের বাসায় কাজ করতে আমার কোনো আপত্তি নেই, আমি করতে পারি। পরে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে থেকে আমাদের বাসায় এসে আপনি জয়েন করেন, আসার সময় আপনার আইডি কার্ডটা নিয়ে আসেন, এটা আমারে বললো। তো ওই দিন চলে গেল। পরের দিন আমি তাদের বাসায় আসছি। আসার পর আমি কিন্তু কোনো আইডি কার্ড কোনো কিছুই সাথে নিই না। আমার তো ভাই আইডি কার্ড নাই, আমি নিব কি? আমার সত্যি কথা বলতে আমার জন্ম নিবন্ধনের কাগজও কিন্তু আমার কাছে নাই। পরে বাসায় গেছি, যাওয়ার পর আমার বললো, আপনার আইডি কার্ড আনছেন? আমি বললাম, ম্যাডাম আসলে আমার আইডি কার্ড নাই। পরে দিকে ওনার একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে অনেক সুন্দর। মেয়েটা বলতেছে, আম্মু হুজুর মানুষ, উনি খারাপ হবে না, আইডি কার্ড লাগবে না, ওনারা কাজে রেখে দাও। তারপরে ওই মহিলা করলো কি, আমার কাজে রাখছে, ওনার কাজে রাখছে। তা আমি তখন ওনার বাসায় কাজ করতেছি বলতে গার্ডেনে কাজ করতেছি। আমি তো জানি এই বাসায় আমার আব্বাকে মেরে ফেলা হয়েছে, এই বাসাতে আমার আব্বাকের উপরে বদনাম দেওয়া হয়েছে। তাদের উপর তো আমার খুব রাগ, খুব অভিমান তো অন্যভাবে তাদের উপর আমার কাজ করতেছে। তো বাসায় কাজ করতেছি এমন করতে করতে কয়েকটা দিন কাজ করার পরে ওনার মেয়ে, এটা হচ্ছে ওনার সবচেয়ে ছোটো মেয়ে, নাম হচ্ছে ফারিসা নামের ওই মেয়েটা তখন আমি দেখি আমার দিকে একটু খারাপভাবে তাকায়। ধরুন আমি তো পায়জামা পাঞ্জাবি পরে থাকি সবসময়, আর আমি দেখতে শুনতে একটু ভালো ছিলাম, এরকমভাবে চলাফেরা করি। একদিন হলো কি, মেয়েটা আমারে বলতেছে যে, আমাকে বিকেলবেলা বলতেছে যে, আমারে বলে যে, শামীম ভাই একটা কথা বলবো, যদি আপনি আমার আব্বা আম্মাকে না বলেন। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার আব্বা আম্মাকে বলবো না, কি বলবেন? পরে বলে, কালকে কি আপনি আমার সাথে একটা জায়গায় যেতে পারবেন 10টার দিকে? আমি বললাম, 10টার দিকে আপনার সাথে কোথায় যাব? পরে বলে, আমি নিয়ে যাব, আমার আব্বা আম্মাকে কিছু বলা যাবে না কিন্তু। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার আব্বা আম্মাকে বলবো না, কিন্তু কোথায় যাবেন তা তো বলবেন। বলে, আমি একটা ছেলের সাথে রিলেশন করতাম, এবং ওই ছেলেটা হঠাৎ করে আমার সাথে চিটিং করে অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করে। আমি বললাম, ও আচ্ছা, তো এখন আমি কি করব? বলে, আপনি তো দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম আছেন, অনেক সুন্দর আছেন, আমি আপনার ভালো জামা কাপড় পরাইয়া ডিসুম কইরা
সুন্দর করে আমি আপনার নিয়ে একটু ওই ছেলের সামনে একটু মশান দিয়ে ঘুরবো, মানে আমি ওই ছেলেকে বুঝাবো আর কি, তুই নতুন গার্লফ্রেন্ড পাইছিস তো কী হয়েছে, আমিও একটা সুন্দর বয়ফ্রেন্ড পাইছি, এটা বলে আমি আপনাকে একটু নিয়ে যাবো ওখানে। আমি বললাম আমি আপনাদের বাসায় কাজ করি আর আপনি আমারে ওই ছেলের সামনে নিয়ে যাবেন আপনার বয়ফ্রেন্ড হিসাবে? মেয়ে আমারে বলে আমি তো ওই ছেলের সাথে আপনাকে পরিচয় করাই দিব না, শুধু আপনাকে নিয়ে যাব যাতে ওই ছেলে দেখলে বুঝে যে না আমিও একটা সুন্দর ছেলের সাথে রিলেশন করি, ও তখন মনের ভিতরে জ্বলবে পুড়বে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিন তার আব্বা আম্মা মনে হয় বাসা থেকে বেরিয়ে গেল, ওই দেখে আমার এই ভাই এত দামি পোশাক আশাক আইনে দিছে, এইরকম পোশাক আশাক আমার জীবনেও আমি দেখি নাই, এত দামি এত সুন্দর পোশাক আশাক। এগুলো পরার পর আমার নিজেকে পুরো সিনেমার হিরোর মতো মনে হচ্ছে, জুতো প্যান্ট ক্যাপ, এত দামি পোশাক আশাক পরে ও তখন আমাকে নিয়ে তাদের গাড়ি নিয়ে ওদের ড্রাইভার নিয়ে তখন বের হয়েছে। আবার ড্রাইভারকেও বলে রাখছে যাতে মানে আমার কথা না বলে ওর আব্বা আম্মাকে, কেমনি ড্রাইভারকে ফিটিং করছে ওই জানে। পরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, ওদের ক্যাম্পাসে ওইদিকে নিয়ে গেলো, এটা কলেজে পড়তো, প্রথমে ক্যাম্পাসে নিয়ে গেল, ওখান থেকে রেস্টুরেন্টে নিয়ে গেল। একটা ছেলে দেখি বারবার আমার দিকে তাকাইতে আসে, ওই ছেলেটা দেখতে অতটা সুন্দর না, একটু খাটো করে মোটা, মানে সুন্দর না, ওই ছেলে দেখি বারবার আমার দিকে তাকাইতে আসে। পরে আমি বললাম ম্যাডাম ওইটা কি আপনার বয়ফ্রেন্ড? বলে হ্যাঁ। ওর দিকে তাকায়েন, আপনি আমার দিকে তাকায় থাকেন। ওই আমার হাত ধরে রেস্টুরেন্ট, আমার সাথে কথা বলে পাশে বসে, মানে যেগুলো আমার কাছে ছিল পুরো কল্পনার মতো। আমার ভিতরেও কেমন জানি এই সুন্দর মেয়েটাকে পাওয়ার পরে নিজের ভিতরেও একরকমের অন্যরকম ভালোবাসা কাজ করতে শুরু করে। ওই যখন আমার পাশে আসে, আমার কাছে এসে আমার কাঁধে মাথা রাখে, আমার হাত ধরে আমার শরীর স্পর্শ করে, আমার ভিতরে তখন কেমন জানি এক ভালো লাগা কাজ করতে শুরু করে। এরপরে এইটা কেটে গেল, কেটে যাওয়ার পরে এই মেয়েটা তখন ঘরে আসার পরে সারাক্ষণ আমার সাথে দুষ্টুমি করতো, আমার কাছে আসার চেষ্টা করতো, আমার সাথে রিলেশন করার চেষ্টা করতো, মানে সত্যি কথা বলতো আমার উপরে দুর্বল হয়ে যায়। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে আমি তখন আসলেই আমি জানি এটা অন্যায় করছি, অপরাধ করছি, তারপরেও আমি সত্যটাই বলি, আমি ওই বাসায় তখন এই মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই। এবং একবার না বেশ কয়েকবার এই মেয়ের সাথে আমি ওই বাসায় এই ধরনের কাজ করি, খারাপ কাজ করি। এবং করার পরে ওই মেয়েও আমার উপর অনেকটা দুর্বল হয়ে যায়, আমি মেয়ের উপর দুর্বল হয়ে যাই, মেয়েও আমার উপর অনেকটা দুর্বল হয়ে যায়। তো আমার তো টার্গেট হচ্ছে ওদের উপরে প্রতিশোধ নিব। এবং এরকম করতে করতে এই মেয়ের মাধ্যমে, মেয়ের বড় বোনের মাধ্যমে, মানে মেয়ের একেবারে যে বড় বোন ছিল ওই বড় বোনের মাধ্যমে জানতে পারি মেয়ের মা খুবই খারাপ, মানে ওর যে মা আছে ফাহিমা খুবই দুর্চরিত্রা, খারাপ একটা মহিলা। আমি তখন আমার চেষ্টা করলাম যেই তান্ত্রিকের কাজ আমি আমার শ্বশুরের মৈতন কবিরাজের কাছ থেকে শিখেছি, এইটা আমি এখানে কাজে লাগাবো। এবার আমি আস্তে আস্তে যেহেতু ঘরে থাকি, আমার মেয়ের বেডরুমে যাই, মানে ঘরে পুরো ওদের ফ্যামিলি মানুষের মতোই থাকতেছি, তখন আমি ওই ফাহিমা ম্যাডামের মানে কালো জাদু করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয়, ওনার বিভিন্ন ধরনের পোশাক আশাক থেকে শুরু করে জুতা যা কিছু লাগে সব কিছু আমি তখন আস্তে আস্তে করে ম্যানেজ করলাম। এই সব কিছু ম্যানেজ করলাম এবং সব কিছু ম্যানেজ করে আমি তখন ওনার উপরে প্রয়োগ করতে শুরু করলাম। রাতের বেলা ওনাদের বিল্ডিংয়ের ছাদের উপরে গিয়ে বসি এবং ছাদের উপরে বসে ওনার যে জামা কাপড়গুলো এগুলোর সামনে নেই এবং সামনে নিয়ে আমি শয়তানের পূজা করতে শুরু করি। শয়তানের পূজা করতে শুরু করি প্রায় 41 দিনের মাথায় এটা কাজে লেগে যায়। আবার 41 দিনের মাথায় যদি আমি এই ঘরেই থাকতেছি, সব কিছু আমি করতেছি, 41 দিনের মাথায় এই মহিলা তখন পাগল হয়ে যায়। মানে কীরকম পাগল হয়, আমি ওনার উপরে এমন জিনিসটা প্রয়োগ করি যাতে ওনার ইজ্জত না থাকে। উনি পাগল হয়ে ঘর থেকে মানে বিনা কাপড়ে বেরিয়ে গেছে, মানে পাগল হয়ে ঘর থেকে উনি কাপড় পরতেন, ওনার শরীরে কোনো কাপড় রাখা যাইতো না, কাপড় গায়ে দিলে উনি মানে কাপড় ওনার শরীরে লাগলে ওনার শরীর চুলকাইতো, ধরেন শরীরের মধ্যে কাপড় লাগছে, কাপড় লাগলে চুলকাইতো, মানে শরীর চুলকাইতো, মানে চুলকায় রক্ত বের করে ফেলতো, এমন একটা অবস্থা ছিল, শরীরের মধ্যে কোনো কাপড় রাখতে পারতো না। একটা পর্যায়ে এরকম হলো যে উনি উলঙ্গ হয়ে ঘরের মধ্যে বসে থাকতো, ওনার মেয়েরা ওনার জামাই যাইতো খাবার দিত এবং উলঙ্গ অবস্থায় থাকতো। তারা আবার কিন্তু কবিরাজ দেখাইছে, তাদের কবিরাজ দেখাইতো, তাদের কবিরাজ ওইখান থেকে কাজ করতো, আমি আবার ঘরের ভিতর থেকে এটা উল্টা কাজ করে দিতাম। মানে ওনাদের কবিরাজে কিন্তু এগুলা কাটাই ফেললে সে 1-2 দিন ভালো হয়ে যেত, আমি তো আবার ওই ঘরেই থাকতাম, আমি এটা পুনরায় আবার প্রয়োগ করতাম যে তুই যেরকম আমার মাকে আমার বাবাকে এভাবে জাতির কাছে উলঙ্গ করেছিস, আমিও তোকে ওভাবেই করবো। আমি তখন এইভাবেই মহিলারা করতে করতে প্রায় 6 থেকে 7 মাসের মতো ওই বাসায় থাকি এবং 6-7 মাস পরে একবার এই মহিলা ঘর থেকে একেবারে পাগল হয়ে বেরিয়ে যায়, উলঙ্গ অবস্থায় ঘর থেকে পাগল হয়ে বেরিয়ে যায়। 4 দিন পর ওই মহিলারে খুঁজে আনা হয়, ওই পরিবারের মানুষটা খুঁজে এনে এই মহিলাকে তখন একটা পাগলা গারদে দিয়ে দেয়, উনি কোনো কাপড় রাখতে পারে না ওনার শরীরে, মানে আমি যতটুকু পারতাম তার সর্বোচ্চটা ওনার উপরে প্রয়োগ করি। এটা কিন্তু আর ওনার মেয়ে জানতো না, ওনার মেয়ে কিন্তু জানে না যে আমি হচ্ছি শহীদুল ইসলামের ছেলে শামীম হোসেন,
এটা কিন্তু ওনার মেয়ে জানতো না। এই মেয়ের মাকে পাগল বানিয়ে এবার আমি মেয়েদের বাসা থেকে বেরিয়ে চলে আসবো। আমার আর এখানে আমার যে মিশন নিয়ে আমি আসছিলাম, মেয়ের মায়ের পাগল বানাবো আর মেয়ে সর্বনাশ করব, দুইটা আমি করছি। আর মানে আর আমার ওই বাসার মধ্যে আর তো কোনো টার্গেট নেই। আমি বাসা থেকে তখন চাকরি ছেড়ে দিব, আমার বোনের বাসায় চলে যেতাম। আমার ওই বাসায় আমি যাইতাম না। এখন এই মেয়ে আমার উপরে পাগল হয়ে গেছে। আমার বোনের বাসায় যায় আমার খুঁজে বের করে। ওই মেয়ে তো আর জানে না আমার আব্বার ঘটনা। আমার আব্বা যখন মারা যায় তখন তো এই মেয়ে অনেক ছোটো ছিল, তো ওই কিন্তু আর জানতো না। আর আমার বোনও কিন্তু আর ওকে চিনে না। মানে ওই পাগলের মতো আমার পিছনে ঘুরতে থাকে, মানে পাগল হয়ে গেছে টোটালি, কথা যেটা ওর মায়ের মতো অবস্থা হয়ে গেছে। না, আমি ওই মেয়ের সাথে মিশতে চাই না, ওই মেয়ের সাথে আমি কোনো সম্পর্কে জড়াইতে চাই না, মানে আমার ভিতরে কোনো ইচ্ছা নাই। দেখলাম যে মেয়েটা পাগলামি করে, হাত কেটে ফেলে, মানে রাস্তার মধ্যে সিনক্রেট করে, মানে কী যে একটা অবস্থা করে তা বলার মতো না। পরে আমি চিন্তা করলাম যে মেয়েটা যেহেতু দেখতে শুনতে ভালো, পারিবারিক অবস্থাও ভালো, এই মেয়ে যদি তার মানে বাবা মা সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসে তাহলে আমি তার সাথে সংসার করব। ও যেহেতু দেখতে শুনতে খুবই রূপবতী এবং সুন্দরী। পরে আমি ওরে ডিরেক্টলি বললাম যে ফারিসা, তুমি কি তোমার পরিবার ছেড়ে আমার কাছে চলে আসতে পারবা? কখনোই তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবা না, তোমার পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না। তুমি আমার কাছে চলে আসবা, খুদ আমার সাথে সংসার করবা। যদি তুমি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। ও এক কথাই প্রস্তাবে রাজি হয়ে যায়। আমি বললাম কখনোই পরিবারের কাছে যাবো না? বলে না। আমি বললাম ঠিক আছে, তাইলে আমি ওকে ঘর থেকে বের করে নিয়ে আসি। ওকে আমি ঘর থেকে বের করে আনি এবং ঘর থেকে বের করে এনে আমি সুন্দর মতো শরিয়ত মোতাবেক আমার বোনকে সাক্ষী করে ওকে আমি বিয়ে করি। আমার বোনকে সাক্ষী করে আমাকে বিয়ে করি এবং বিয়ে করার পর আমাকে বলে দিয়েছি যে খবরদার কখনোই আমার বোনের কাছে তোমার ঠিকানা তুমি বলতে পারবা না, তোমার ফ্যামিলির ঠিকানা, তোমার বাপ মায়ের ঠিকানা, এগুলো কোনো কিছু বলা যাবে না। বলা আচ্ছা ঠিক আছে, আমি কিছুই বলবো না। পরেই আমি ওর নিয়ে সংসার করতেছি। ও আমার সাথে ভালোই থাকে, কিন্তু ওর সত্যিকার অর্থে ওর বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ওর বাবা মার সাথে কোনো কন্ট্যাক্ট রাখে না, ওর মায়ের সাথে মানে ওর বাবার সাথে, ফ্যামিলির অন্য মানুষের সাথে, মানে এক কথা আমার সাথে পালায় চলে আসছে, আমার সাথেই আছে। এইভাবে দিনে রাতগুলো কাটতেছে। আমি তখন মোবাইল ফোন ব্যবহার করতাম, আমি আমার পরিবারের সাথে, মার সাথে, এর সাথে কথা বলতাম। এমন করতে করতে ওর বাবা তখন খোঁজা শুরু করছে, মানে আপনার পারিসার বাবা ওরে খোঁজা শুরু করছে। তো ওই এলাকায় থাকা আমার জন্য তখন ডিফিকাল্ট হয়ে গেল, কঠিন হয়ে গেল। এবং কঠিন হয়ে যাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম সেখান থেকে আমার দুলাভাইয়ের মাধ্যমে, আমার দুলাভাই কিন্তু রিক্সা চালাইতো, ওনার মাধ্যমে আমি তখন চিটংয়ে একটা কাজের ব্যবস্থা করি, একটা ফ্যাক্টরিতে, একটা সোয়েটার ফ্যাক্টরি বলতে গার্মেন্টসে, ওখানে একটা কাজের ব্যবস্থা করি। আমি তখন এই পারিসারি নিয়ে ওইখান থেকে চট্টগ্রামে চলে যাই। ও এত বড় লোকের মেয়ে ছিল, ওদের বাড়িতে 2-3টা গাড়ি ছিল, বিশাল গার্ডেন ছিল, এত টাকার মালিক, কিন্তু তারপরেও কখনোই কোনো দিন ও মানে এই অহংকার আমার উপরে দেখেন। ও সত্যি অনেক ভালো ছিল। ওকে পাওয়ার পরে আমার জীবনটাই পুরো পাল্টে গেল। এবং ওর সাথে আমি তখন ওখানে সংসার করতেছি, থাকতেছি, দুজনে ফিরতেছি, ঘুরতেছি, এবং তখন আমার খুব ভালোভাবেই দিন রাত কাটতেছে। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি গিয়েছিলাম হচ্ছে আমার ফ্যাক্টরিতে। তো সে রাতে আমার নাইট ডিউটি হয়েছে। নাইট ডিউটি করে বাসায় আসছি, আইসা আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠছি বিকালবেলা, উঠার পরে ও কেমন জানি মনটা একটু খারাপ করে রাখছে, মানে মুখটা একটু কালো। আমি বললাম কী ব্যাপার, তোমার মুখ এরকম কালো কেন, কোনো সমস্যা? আমরা বলে না, কোনো সমস্যা না, আমি একটু ঢাকায় মানে বরিশালে যাব। আমি বললাম যে কেন যাবা? বলে আমার একটু ভালো লাগতেছে না, তোমার সহ নিয়ে যাবো আমার একটা বান্ধবীর বাসায়। তাই আমি বললাম যে তোমার একটা বান্ধবীর বাসায় মানে কেন, কী কারণে? আমি যাব না, মানে না যাওয়ার জন্য ইয়ে করলাম। আমরা বলে যে না, যাওয়াই লাগবে, আমার মন অনেক খারাপ লাগতেছে, একটু বান্ধবীর সাথে টাইম ওয়েস্ট করে আসলে ভালো লাগবে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু সময় দাও, আরও 2-3টা দিন যাক, এখনই যাব না, একটু আমাকে টাইম দাও, ওর কাছ থেকে একটু সময় নিয়ে নিই। তো এভাবেই 2-3 দিন কেটে গেল। 2-3 দিন কেটে যাওয়ার পরে আমাকে বারবার বলতেছে যে চলো না, আজকে চলো, আমাকে আজকে নিয়ে চলো, এখন যাব, মানে খুবভাবে আমার উপরে ও টানাই বানাই করতেছে নিয়ে যাওয়ার জন্য। তাই বললাম ঠিক আছে, যেহেতু এরকমই করতেছো তাহলে চলো। এভাবে সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে একদিন আমি ওকে নিয়ে ওখানে গেলাম, মানে ওর বান্ধবীর বাসায় গেলাম। তো এই কয়েকটা দিন ধরে কিন্তু ও বিষ খেয়ে বিষ হজম করতেছে, মানে কেন এরকম করতেছে, কী কারণে করতেছে এইটা ভাই আমি আর জানি না, মানে ও কেন এরকমটা করতেছে। ওই বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমি শুইছি, এরকম খাওয়া দাওয়া করে শুয়েছি। শোয়ার পরে সকালবেলা আমার যখন ঘুম ভাঙে প্রায় 10টা থেকে 10:30টার মাঝে, আমার পুরো শরীর একদম ফুলে গেছে, মানে শরীরের বিভিন্ন জায়গাগুলো একদম ফুলে গেছে, ঘাটটার ফুলে গেছে, অবস্থা খুব খারাপ। ও বাসায় নেই, ওর বান্ধবী বাসায় আছে। ওর বান্ধবী বলতেছে আপনার তো অবস্থা ভালো না, আপনি একটু মেডিকেলে যান। আমি বললাম যে পারিসা কোথায়? বলে পারিসা তো এখানে নাই। ও কই গেছে আমি জানি না, আপনি একটু মেডিকেলে যান। পরে মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পর ওখানে ওরা আমার কিছু চর্মের সমস্যা, কিছু চর্মের ওষুধ দিল, এগুলো খাইলাম। খাওয়ার পর আমার বোনের বাসায় গেছি। যাওয়ার পর ওর ফোনটা বন্ধ, মানে পারিসার ফোনটা বন্ধ, ওরা ফোনে পাই না। না পাওয়ার পরে আমি ওদের বাসায় গেলাম, যে ওদের বাসায় কে আছে।
ওদের বাসায় যাওয়ার পরে জানতে পারি ওর বাবা কী করছে, ওর মারে নিয়ে বিদেশ চলে গেছে। ওর মারে কেমনি কেমনি সম্ভবত ভালো করে ফেলছে বা কী করছে আমি জানি না, হয়তো অন্য কবিরাজ দিয়ে ঠিক করছে, করার পর ওর মারে নিয়ে ওর বাবা বিদেশে চলে গেছে, ওর কোনো খবর নাই। তো ও কোথায় গেছে ওরে পাই না, ওদের মানে বাড়িতে তালা মারা। দারোয়ানের সাথে কথা বলি, দারোয়ান বলো ম্যাডাম আর স্যার তো বাইরে চলে গেছে। তো পারিসের কথা জিজ্ঞেস করলে দারোয়ান বলে ম্যাডাম কই আছে জানি না। তোর যত বান্ধবী আছে বিভিন্ন জায়গায় খুঁজতে চোরে পায় না। এভাবে সপ্তাহখানি কাটার পরে আমার শরীরের ভিতরে এত বড় বড় ফোড়া উঠতে শুরু হলো, মানে বিষ ফোড়া, যেগুলো মারাত্মক ব্যথা। এবং এই বিষ ফোড়াগুলো ওঠার পরে এক একটা ফোড়ার ভিতর যখন পোজ বের করা হতো ভাই, আমার কলিজাটা মনে হয় মানে বেরিয়ে যাইতো। এমন করে আমার পুরো শরীরের মধ্যে এই ধরনের বিষ ফোড়াগুলো দেখা দেয়। এই ধরনের বিষ ফোড়াগুলো দেখা দেয়। আমি আর ফারিসার কোনো খবর পাইলাম না, ও কই গেছে, ওই রাতের পরে ও কোথায় গেছে আমি জানি না। এর কিছুদিন পরে হসপিটালে আমাকে দেখতে আসে আমার প্রথম বউ মরিয়ম আমারে দেখতে আসে এবং মরিয়ম আমার সাথে থাকে, আমার শরীরে পানি দেয়, যত্ন করে। প্রায় 2.5 মাসের মতো আমি হসপিটালে থাকি। 2.5 মাস হসপিটালে থাকার পরে আমি আবার আমার বোনের বাসায় আসি, তখনও মরিয়ম আমার সাথে আছে। আমার এটা ভালো হয় না, মানে এটা ভালো হয় না, ডাক্তারের কাছে যায় ভালো হয় না, ডাক্তারের কাছে যায় ভালো হয় না। একটা সময় ডাক্তাররা বোর্ড মিটিং করে, ঢাকাতে একটা বোর্ড মিটিংয়ের মাধ্যমে তারা জানতে পারে আমার ভিতরে এক ধরনের ভাইরাস পোষ করে দেওয়া হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে আমার ভিতরে একটা ভাইরাস পোষ করা হয়েছে, যেটার মাধ্যমে আজকে আমার শরীরের এই অবস্থা। এবং এই ভাইরাস কখনোই শরীর থেকে মানে ডিলিট করা যাবে না, মানে ওইটা বের করা যাবে না। আমি জীবনে যতকাল বেঁচে থাকি আমার শরীরে এই সমস্যাগুলো থেকেই যাবে। আমার শরীরের দিকে তাকালে আপনার ভয় পেয়ে যাবেন, মানে সিরিয়াসলি আমার একটা ছবি আপনাকে দিয়েছি, আপনি দেখলে হয়তো ভয় পাবেন। এমন এক অবস্থা, আমার পুরো মুখ ফুলে, আমি প্রতিটা সেকেন্ডে মনে হয় যেন মৃত্যুর স্বাদ ভোগ করতেছি। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার তুমি এখনই মরণ দাও, আল্লাহ তুমি আমার এখনই মরণ দাও, আমি নিতে পারি না। পরিশেষে আমি জানতে পারি যে কেন ফারিসা আমার সাথে এরকমটা করলো। ফারিসা মূলত ওই যেদিন আমি নাইট ডিউটি করে এসে ঘুমাইছি, ওই দিন দুপুরবেলা আমার বউ মরিয়ম কেমনি জানি আমার নাম্বারটা ম্যানেজ করছে করে আমারে কল দিছে। কল দেওয়ার পর ওই কলটা আমার বউ ফারিসা রিসিভ করছে। তখন মরিয়ম সব কিছু ফারিসাকে বলে দিছে। শুধু যে বিয়ে হয়েছে তাই বলে নাই, ওই ওদের ফ্যামিলির উপরে, মানে ফারিসাদের ফ্যামিলির উপরে, ওর মায়ের উপরে আমার যে একটা রাগ, ক্ষোভ, অভিমান সব কিছু বলে দিছে। এবং ও কিভাবে জানি সব জেনে গেছে যে আমি বিয়ে করছি ফারিসাকে, মানে আমার বাবাকে যারা মানে অপদস্থ করছে ওদের ফ্যামিলির ওই মেয়েটার আমি বিয়ে করছি, ও কেমনে জানছে আল্লাহ ভালো জানে। ও সব কিছু বলে দিছে। বা ওর সাথে আমার বউয়ের কথা হইতো, আমার আগের বউয়ের, এবং কথা হইতে হইতে ফারিসা তখন মানে ওই প্ল্যানিং করে ওর কিছু ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলে, সেখানে ওই বাসায় আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে রাতে আমাকে কী জানি খাওয়ায়, আমি ঘুমিয়ে থাকি এবং সেখানে ডাক্তার এনে রাতের বেলা ওই কাজটা করে, যেটা আমার ধারণা আর কি। এবং আজ পর্যন্ত আমি ভালো হই নাই। এবং আমার এত টাকা না, অনেকেই বলে যে বিদেশ নিলে হয়তো ভালো হতে পারে, বিভিন্ন উন্নত দেশে যেমন সিঙ্গাপুর, ইন্ডিয়াতে বা বড় বড় দেশে নিলে হয়তো এটার কোনো অ্যান্টিভাইরাস থাকতেও পারে, মানে আমি হয়তো মুক্তি পেতেও পারি, কোনো আপনার ভ্যাকসিন হয়তো থাকতে পারে। তো আমি খুবই খারাপ অবস্থার মধ্যে আছি ভাই। এখন যেটা করি সেটা আসলে লজ্জার বিষয়টাকে বলতে খারাপও লাগে, তাও বলি। মাঝে মাঝে আমি ভিক্ষাটাই করি, বরিশালে মাঝে মাঝে ভিক্ষা করি। এবং মরিয়ম এখনও আমার সাথে আছে। তো মরিয়মের ঘরে লাস্টে আমার একটা কন্যা সন্তান হয়। এবং কি বলবো, যে মেয়েটা হয় আমার, ওই মেয়েটা মানে এমন এক চেহারা হয়, একেবারে প্রায় ব্যাঙের মতো চেহারা হয় আমার মেয়েটার। মানে পরে জানতে পারি আমার কারণেই হচ্ছে আমার মেয়েটা এরকম হয়েছে। এরপরে আমি আর সন্তানাদি নেই। আমার ছোটো মেয়ে আর আমি এখন মাঝে মাঝে ভিক্ষাই করি। কিন্তু আমার জীবনে যে অপরাধ আমি করেছি তা হয়তো আমি ঠিক করে নেই, যার জন্য আমি আপনার গল্প মাঝে মাঝে শুনি। আমি আপনার অনেক বড় ভক্ত এবং প্রতি রাতে আপনার গল্প শুনে তাই আমার করুণ কাহিনীগুলো আপনাকে জানালাম ভাই। আমার মাধ্যমে যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে তাদেরকে আমি সতর্ক করতে চাই। আমার জীবনের গল্প বলে তাদেরকে আপনি একটু সতর্ক করবেন। আর আমার ঠিকানা আপনাকে দিলাম, আমার মেয়ের ছবি, আমার ছবি, আমার ওয়াইফের ছবি, সব ছবি পাঠাইলাম। যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই শামীম হোসেনের জীবনের এই আশ্চর্যজনক ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। বিশ্বাস করবেন, উনি একটা ছবি আমাকে মানে পাঠাইছে, যেটা দেখার পরে ওনার ছবিটা এক নজর দেখার পরে আমার মানে কি বলবো, ওনার শরীর থেকে পোচগুলো বের হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে এমন একটা অবস্থা। তা আল্লাহ আমার শত্রুরেও কখনো এই ধরনের ঘটনা না ঘটাক, আমার শত্রুকেও কখনো আল্লাহ এই ধরনের রোগ না দেখ। ফাহিম আপনার শামীম ভাই অনেক অপরাধ করেছে, বিশেষ করে কালো জাদু। সে আপনার যেমন বড়ই শত্রু হোক যাই হোক, কখনোই কারো উপরে কালো জাদু প্রয়োগ করতে নেয়। কারণ
কালো জাদু এরকম একটা জিনিস, আমার রাসূলের তরফ থেকে বলা আছে এই কাজ যিনি করে তিনি তো জাহান্নামী, তার থেকেও বড় জাহান্নামী দুনিয়াতে হতে পারে না। আর রাগ, দেখেন শামীম ভাই তার বউ প্রথমেই বলেছিল আল্লাহর উপরে ছেড়ে দাও, কিন্তু শামীম ভাই আল্লাহর উপরে ছাড়ে নাই। প্রথমত পারিসের উপরে তার একটা লোভ কাজ করেছে, মেয়েটাকে বিয়ে করছে, মেয়েটা সর্বনাশ করেছে এবং মেয়েটাও তার সর্বনাশ করে দিল। আর একে তার বাবা মারা গেল শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম কিভাবে মারা গেল তার কোনো ব্যাখ্যা উনি দিতে পারেন না। মানে আসলেই শহীদুল ইসলামের কোনো অপরাধ ছিল কিনা, অন্যায় ছিল কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, তার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তো ফাহিমা খারাপ ছিল সেটা হয়তো শামীম ভাইয়ের মুখে আমার শোনা। খারাপ হলেও কখনো কারো উপরে কালো জাদু প্রয়োগ করতে নাই। শামীম ভাই যদি এটা বলতো যে আমার আব্বা যদি কোনো অপরাধ না করে থাকে আর কেউ যদি আমার আব্বার ক্ষতি করে, আল্লাহ তুমি তার বিচার কইরো, আল্লাহ তুমি তার বিচার করো, মানে বিচারটা যদি তিনি তার কাছে দিত তাহলে শামীম ভাইয়ের জীবন এটা ঘটতো না। কিন্তু শামীম ভাই সেটা না করে বিচার নিজেই করতে গেল, আর নিজে করতে গেছে বলেই আজকে তার এই করুণ পরিণতি। এই জন্য সবাইকে বলবো, কেউ আপনার মনে কষ্ট দিয়েছে, আপনার মনে আঘাত দিয়েছে, আপনার ক্ষতি করেছে, আপনি নির্দ্বিধায় উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলে দেন, আল্লাহ আল্লাহ তুমি তার বিচার কইরো, বা আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, বিচার না তারা হেদায়েত কইরো। এটাই কিন্তু সবচেয়ে বড় বিচার। আপনি বিচারটা এমন জায়গায় দেন না রে ভাই, যেটার চেয়েও বড় আদালত দুনিয়াতে কিছু হতে পারে না। যাই হোক বন্ধুরা, যারা এই গল্প শুনেছেন, গল্প থেকে সতর্ক হলে আমার গল্প বলা সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।